সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1254তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ রিফাত হোসেনের জীবনের পাইলট রিফাতের জীবনের এক চমৎকার রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিমানের পাইলটের সঙ্গে পরীর বাস্তব প্রেম কাহিনী। দেখেন, আমরা বিভিন্ন পেশার মানুষের সাথে পরীর গল্প শুনেছি এবং আমিও এরকম অনেক গল্প পেয়েছি, কিন্তু কোনো বিমানের পাইলটের সাথে, বিমান চালকের সাথে পরীর বাস্তব এরকম প্রেমের ঘটনা এই প্রথম পেয়েছিলাম। বিশ্বাস করেন, বৃষ্টি ভেজায় এই গভীর রজনীতে উড়ন্ত পাইলটের সঙ্গে উড়ন্ত পরীর এমন বাস্তব প্রেম কাহিনী আপনাকে এই রাতটা আরও বেশি মধুময় করে দেবে। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রাজধানী ঢাকার ছেলে পাইলট রিফাতের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই রিফাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় 2জন ভাই আর বড় 1জন বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার বুকে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী। বাংলাদেশ বিমানবন্দরে আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। বাংলাদেশ বিমানবন্দরে আমার বাবা খুবই নামকরা একজন সরকারি অফিসার্স। ছোটোবেলা থেকে সরকারি কোয়ার্টারে আমাদের জীবনযাপন কাটে। খুব ছোটোবেলা থেকে আমার বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমি নাকি ছোটোবেলায় ঠিক এরকম ছিলাম যে আমি যদি কোথাও খেলনা কিনতে যেতাম, আমি নাকি আব্বাকে বলতাম যে আমাকে বিমানটা কিনে দাও, এবং বিমান কিনতে আমি খুব পছন্দ করতাম। এবং আমার কেমন জানি একটু ইঞ্জিন, তারপরে এটা ওইটা, এই জিনিসগুলোর প্রতি আমার একটা আকর্ষণ ছিল। এক পর্যায়ে আমার বাবা সিদ্ধান্ত নিল যে আমাকে বিমানের ইঞ্জিনিয়ার বানাবে, এবং সেখান থেকে আবার বাবাই নিজে সিদ্ধান্ত পরিবর্তন করলো যে আমাকে বিমানের পাইলট বানাবে। আমি আকাশে ঘুরে বেড়াবো, এক দেশ থেকে অন্য দেশে পাখির নজরে পৃথিবী দেখব, এবং এই স্বপ্নটা তখন আমার বাবার মনে লালন করে, যার জন্য আমার বড় 2 ভাইকে ছেড়ে আমার বাবা তখন আমাকে নিয়ে পাইলট বানানোর স্বপ্নে বিভোর থাকে। ছোটোবেলা থেকে আমি দেখতে শুনতে অনেক বেশি সুন্দর ছিলাম এবং কিছুটা শান্ত স্বভাবই ছিলাম। আমার বড় 2 ভাই প্রচণ্ড রকমের দুষ্টুমি করতো এবং তারা অলওয়েজে মারামারি করতো, কিন্তু ছোটোবেলা থেকে আমি খুবই শান্ত স্বভাবই থাকার কারণে বাবা, মা, দাদি এবং আমার বড় বোন উভয় আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার বড় বোন দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। অনেক সুন্দর থাকার কারণে খুব কম বয়সে আমার বড় বোনের বিয়ে হয়ে যায়, এবং বড় বোনের বিয়ে হয়ে গেলে পরে তখন আমার বড় ভাইও পড়াশোনা করতো। বড় ভাই তখন কলেজে পড়তো, এবং আমার যে ইমিডিয়েট ভাইটা আছে বড় ভাই, ওই ভাইয়া তখন এসএসসি পরীক্ষা দিবে। আমি ওই সময়তে হচ্ছে আপনার ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়ার থেকেই শুরু। আমি যখন ক্লাস 7-এ পড়ি সে সময় আমার নানা নানি আমাদের বাসায় বেড়াতে আসে। শুধু বেড়াতে আসে এরকম না, আমার বাবা একটা নতুন বাড়ি বানায়, একটা জায়গা কিনে ওখানে বাড়ি নির্মাণ করে। তো যার জন্য আমার নানা নানিকে আনছে, মানে ওনাদেরকে দেখাবে যে বাড়ির ভিত্তি কীভাবে করবে বা এগুলো দেখানোর জন্য। তো আনার পরে তখন আমার নানা ভাই করলো কি, ওইখানে আমার বাবা তখন বাড়ির কাজটা সবেমাত্র শুরু করে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। এক পর্যায়ে আমার নানুমণি বললো আমি যাওয়ার সময় রিফাতের সাথে করে নিয়ে যাব। তো আব্বু বলতেছে ও তো এখানে পড়ে, এখন হঠাৎ করে পড়া বাদ দিয়ে নিয়ে যাওয়া কি ঠিক হবে? আমার নানু বলে যে না, আমি ওর সাথে করে নিয়ে যাব। মানে নানু কান্নাকাটি শুরু করে। আর ছোটোবেলা থেকে না নানু আমাকে অনেক পছন্দ করতো। একটাবার যে আমার মা বললো যে ঠিক আছে, যেহেতু ওর নানু এরকম করতেছে ও যাক। আব্বুর অবাধ্য হয়ে মা তখন আমাকে আমার নানুর সাথে পাঠিয়ে দেয়, এবং নানুর সাথে পাঠিয়ে দিলে পরে নানু তখন আমাকে ওখানে একটা স্কুলে ভর্তি করায় দেয়। মানে আমার নানু অনেক ইমোশনাল ছিল। আমার আরেকটা খালা ছিল, বাট আমার ওই খালার বিয়ে হয়েছে, তার ঘরে কোনো সন্তানাদি হয়নি। আর আমার কোনো মামা নাই, মানে আমার নানা নানু 2জন, ওদের কোনো ছেলে নাই, মেয়ে ছিল 2টা। বড় হচ্ছে আমার মা, এরপর আমার একটা খালা। তো যার জন্য সন্তানদের প্রতি, মানে ছোট বাচ্চাদের প্রতি আমার নানির অনেক টান, অনেক ভালোবাসা। নানি গিয়ে আমাকে ওইখানে কী করছে, ক্লাস 7-এ ভর্তি করাই দিছে। আমার আব্বু বলতেছে যে আমার অনেক স্বপ্ন ছিল রিফাতরে আমি পাইলট বানাবো, এবং ওকে আমি বিমান চালানো শিখাবো, ওকে আমি এটা করবো ওটা করবো, আমার স্বপ্ন ছিল। কিন্তু আমার এই স্বপ্নগুলোকে তোমার মা ভেঙে দিচ্ছে, আমার এই স্বপ্নগুলোকে তোমার মা ধূলিসাৎ করে দিচ্ছে, এটা হতে পারে না। এমন করে আমার নানুকে
অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে আমার বাবা এবং মা, কিন্তু কোনোভাবে আমার নানু আমাকে দিতে রাজি হয় না। সেই থেকে আমি তখন আমার নানু বাড়িতে থাকতে শুরু করি, এবং নানু বাড়িতে থাকার পরে একটা পর্যায়ে দিকে আমার নানু বাড়ি ছিল হচ্ছে পাবনাতে, মানে পাবনায় ছিল আমার নানু বাড়ি। তো দেখা যায় কি জানেন, মানে রাতের বেলা আমাদের নানু বাড়িটা ছিল একেবারে শুনশান নীরবতা একটা জায়গা, এবং রাতের বেলায় নানুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় আমি তখন শুনতে পেতাম যে কোনো একটা মধুর বাঁশির সুর আমার কানের কাছে আসছে। মনে হচ্ছে বাতাসের সাথে হেলে দুলে ওই মিষ্টি বাঁশির সুরটা আমার কানের কাছে যখন আসতেছিল, আমি না খুব মানে মনোযোগ দিয়ে বাঁশির সুরটা শুনতাম। এবং রাতের বেলায় মানে কোনো এক গভীর রাতে এরকম বাঁশির সুর শুনতে কার না ভালো লাগে বলেন। বাঁশির সুর শুনতে শুনতে চোখের পাতায় তখন ঘুম চলে আসতো। একটা পর্যায়ে নানা বাড়ি জিজ্ঞেস করলাম, ও নানা, এমন মিষ্টি করে বাঁশি কে বাজায়? আমার না জানতে ইচ্ছে করতেছে। এরপর আমার নানা ভাই আমাকে একদিন ওই লোকটাকে দেখার জন্য আমার নানুর পার্শ্ববর্তী বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে দেখে অবাক হয়ে গেলাম, ওই লোকটাও আমার নানার মতো বয়স্কই একটা লোক। আমি ভেবেছিলাম এটা সম্ভবত ইয়াং কোনো ছেলে হবে, যুবক কোনো ছেলে যে বাঁশি বাজায়, এরকম কেউ হবে। কিন্তু ওইখানে যাওয়ার পরে দেখলাম যেটা মানে একেবারে বৃদ্ধ একটা লোক, অনেকটা আমার নানুর মতো, মানে আমার নানা ভাইয়ের মতো। মানে আমি না মিলাইতে পারতেছিলাম না যে এইরকম একটা লোক এত সুন্দর করে বাঁশি বাজাইতে পারে। এইরকম একটা লোকের বাঁশির সুর এত মধুর যা কিনা মানুষকে পাগল বানিয়ে দেয়। নানুর সাথে কথাবার্তা বলি, নানু আমারে বলে, মানে নানা ভাই আমারে বলে যে আমি নানা ভাইয়ের বলিও না, আমি ওনার কাছে বাঁশি বাজানো শিখবো, মানে আমি বাঁশি বাজানো শিখবো, আমি বংশীবাদক হব। নানা আমাকে মানা করে। এরপর আমি বলি যে না, আমি শিখবো। এরপরে এই বৃদ্ধ নানাটা, উনিও সম্পর্কে আমার নানাই হতো, এই বৃদ্ধ নানাটা প্রায় প্রতিদিনই বিকেলবেলা আমার নানু বাড়িতে যাইতো, এবং যাওয়ার পরে মাঠের ধারে বসে আমাকে বাঁশি বাজানো শেখাতো। তো আমি না খুব মনোযোগ দিয়ে বাঁশি বাজানো শিখেছি, এবং একটা পর্যায়ে দেখা যায়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2 থেকে মাত্র 3 মাসে আমি এত সুন্দর বাঁশি বাজাতে পারি ওই বয়সে, মানে ক্লাস 7-এ পড়া বয়সে, যেটা আসলে আর আপনাকে বলে বোঝাতে পারবো না। এত চমৎকার বাঁশি বাজাইতাম। মানে আমার নানা ভাই বলতো তুই বাঁশি বাজাতো, আমি তোর বাঁশির সুর শুনবো। আমি বাঁশি বাজাইতাম, আর আমার নানা ভাই মিষ্টি মানে একেবারে পাগল হয়ে যেতাম বাঁশির সুর শুনে। এরকম করতে করতে আমি নানু বাড়িতে প্রায় 7 মাসের মতো থাকি, এবং 7 মাস হওয়ার পরে হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। এবং অসুস্থ বলতে প্রায় অনেকটাই অসুস্থ হয়ে পড়ি। ঠিকমতো চলাফেরা করতে পারি না, এবং খাওয়া দাওয়া করতে পারি না। শারীরিক অবস্থার তখন খুবই অবনতি ঘটে। ঠিক ওই মুহূর্তে বুঝতে পারতেছিলাম না যে কী করবো। এমতো অবস্থায় তখন আমার নানা নানি আমাকে আমার ঢাকাতে নিয়ে যায়, এবং ঢাকাতে আমার আব্বু আম্মুকে খবর দেয়। আমার আব্বু আম্মু তখন গাড়ি নিয়ে আসে, এসে তারা আমাকে ঢাকাতে নিয়ে যায়, এবং ঢাকাতে নিয়ে ওখানে আমার আব্বু আমাকে একটা মেডিকেলে ভর্তি করায়। আমি প্রায় 3 থেকে 4 দিনের মতো মেডিকেলে ভর্তি ছিলাম। আমার পেটে সমস্যা হয়েছিল, মানে পেটে সমস্যা দেখা দেয়, এবং এরপরে আর আমার আব্বু আমাকে আর মানে গ্রামে যেতে দেয় না। মানে আমার নানা নানুকে বলে দিছে যে না, ও আর গ্রামে যাবে না, এবং টোটালি আর আমার আব্বু আমাকে গ্রামে যেতে দেয় না। আমার আব্বু আমাকে 1 বছর ড্রপ দিয়ে আবার আমাদের ওই স্কুলেই ক্লাস 7-এ ভর্তি করাই দেয়। 1 বছর ড্রপ দিয়ে 7-এ ভর্তি করাই দেয়। আমি তখন আবার 7-এ পড়তে শুরু করি। ওই সময়টা থেকে না মানে আমি বাঁশির প্রতি খুব মানে পাগল থাকি। মানে ক্লাস 7-এ পড়া অবস্থায় আমি আমাদের বাসার ছাদে উঠতাম। ওই সময় মাত্র আমাদের বাসাটার কাজটা মাত্র ছাদ শুরু হয়েছে, মানে ছাদটা করছে, এবং নিচে মোটামুটি থাকার মতো একটা মাত্র রুম করা হয়েছে, আর উপরে হচ্ছে ছাদ করছে, মানে একদম নির্মাণাধীন অবস্থায় ছিল বাড়িটা। তো আমি কী করতাম, মাঝে মাঝে ওই বাড়িতেও থাকতাম, আবার আমার আব্বার যে কোয়ার্টার ছিল ওইখানেও থাকতাম, মানে 2 জায়গায় মিলিয়ে থাকতাম। তো যেখানেই থাকতাম আমি বাসার ছাদে উঠে না বাঁশি বাজাইতাম। এবং রাতের বেলায় এই ব্যস্ত শহরের ক্লান্ত মানুষগুলো যখন ঘুমিয়ে যাচ্ছিল, ছোট ছোট বাতিগুলো জ্বলতেছিল, বাসার ছাদ থেকে দেখা যাচ্ছিল, এবং আমার কাছে মনে হয় আমার ওই বাঁশির শব্দে, আমার ওই মিষ্টি বাঁশির মধুর সুরে ওই বাতির নিচে থাকা ক্লান্ত মানুষগুলো চুপটি করে ঘুমিয়ে যাচ্ছিল, যার জন্য আমি প্রতিদিনই ওই বাসার ছাদে বসে বসে বাঁশি বাজাইতাম। এমন করে বহু বৎসর প্রায় কেটে যায়। আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি তো আমি খুব ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করি, এবং আমার এসএসসি পাসের পরে আমার আব্বার এই বাড়িটা 3 তালা পর্যন্ত হয়ে যায়। নিচতলার কাজ হয়, দোতলার কাজ হয়, এবং 3 তালার কাজও হয়ে যায়। 3 তালার কাজ হয়ে গেলে পরে আমরা তখন দোতলাতে থাকতাম, নিচতলা এবং উপরের তালা আমার আব্বা তখন ভাড়া দিত, 2 তালা ভাড়া দিত। আর আমার আব্বা সে সময় রিটায়ারমেন্টে চলে যায়, আব্বু রিটায়ার হয়ে যায়, এবং রিটায়ার হয়ে গেলে পর আব্বু তখন বাড়িতেই থাকে। আমার বড় 2 ভাই তখন সরকারি মানে মোটামুটি জব পেয়ে যায়, বড় ভাইরা তখন জব করতেছিল, আর মানে এয়ারপোর্টে চাকরি করে, আর আমি তখন মানে পাইলটের লাইনেই কাজ করতেছিলাম বা পাইলটের লাইনেই পড়াশোনা করতেছিলাম। এরকম করে তখন সময়গুলো কাটতেছে, এবং এসএসসি রেজাল্ট আমার আউট হয়। আমি খুব ভালো রেজাল্টে এসএসসি পাস করি,
এসএসসি রেজাল্ট পাস করার পরে আমার আব্বা তখন আমাকে মানে কলেজে ভর্তি করায়, এবং কলেজে যখন ভর্তি করায় তখন থেকেও না আমার প্রতি কারো প্রতি কোনো ভালো লাগা ভালোবাসা বা হয় না যে স্কুল কলেজে পড়া অবস্থা অনেক ছেলেরা প্রেম ভালোবাসায় আসক্ত হয়ে পড়ে, কোনো সময় না আমার প্রতি মানে আমার এই ধরনের কোনো ফিল আসে না যে আমি কাউকে ভালোবাসবো, কারো প্রেমে পড়বো, কারোর সাথে প্রেম করব। এই ধরনের কোনো চিন্তাভাবনা কোনো সময় আমার মাথার মধ্যে আসে নাই। আমি অলওয়েজে যেটা করতাম সেটা হচ্ছে বেশিরভাগ সময় বাসায় চুপচাপ বসে থাকতাম, একা একা বসে থাকতাম, কারোর সাথে খুব বেশি একটা কথা বলতাম না, এবং মন খারাপ থাকলে বাঁশিতে ফু দিতাম। কখনো আমার বাসার মধ্যে দরজা জানালা লাগিয়ে অথবা বাসার ছাদে উঠে ওইখানে বাঁশি বাজাইতাম। তো ইন্টারমিডিয়েটে পড়া অবস্থা থেকে আমার জীবনের ঘটনাগুলো শুরু হয়। একদিন হলো কি, ইন্টারে পড়া অবস্থায় তখন গরমকাল ছিল, মানে প্রচণ্ড গরম ছিল। তো আমাদের ওই মানে আমরা যে মানে পাড়াতে থাকতাম ওইটা একটু ঢাকার মানে ঢাকার সিটির মধ্যেই পড়ছে, কিন্তু একটু আউট এরিয়াতে। তো দেখা যায় ওখানকার বাড়িঘরগুলো না অতটা উন্নত না, মানে বাড়িঘরগুলো অতটা ডেভেলপ না, মাত্র সব জায়গার মধ্যে বিল্ডিং করতে শুরু করছে, মানে বিল্ডিং হচ্ছে এরকম একটা অবস্থা। তো দেখা যায় আমি ওখানে কী করি, বাসার ছাদে উঠে যখন বাঁশি বাজাচ্ছিলাম, তো একদিন দেখলাম কি মানে হঠাৎ করে রাতের বেলায় দেখতে পেলাম যে আমাদের পাশের বিল্ডিংয়ের উপরে একটা কী জানি উঠতেছে, পাশের বিল্ডিংয়ের উপরে একটা কী জানি উঠতেছে। তো দেখে আমার কাছে মনে হলো যে ওই সময় কিন্তু আবার অনেকেই ঘুড়ি উড়াতো, মানে বাসার ছাদে সন্ধ্যার সময় ঘুড়ি নামাইতো না, এটা বাসার ছাদে বেজে রাখতো এবং এটা ওই বিল্ডিংয়ের উপরে উঠতো। এরকম অনেকেই অনেক রকমের ঘটনা আছে। তো চাঁদের আলোতে আমি দেখতে পেলাম যে এইরকম কিছু একটা জানি আকাশের মধ্যে উঠতেছে। তো এইটা দেখার পরে আমি বাঁশি বাজাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে আমার বাঁশির সুরে সুরে এটা আকাশের মধ্যে নাড়াচাড়া করতেছে বা নড়তেছে। এইটা আমি তখন দেখতে পাই, এবং দেখতে পাওয়ার পরে আমি অনেকক্ষণ ধরে জিনিসটার দিকে তাকিয়ে থাকি বাঁশি বাজানো বন্ধ করে। বাট একটা জিনিস আমি খেয়াল করি, আমি যখন বাঁশি বাজাই এটা তখন এদিক সেদিক মুভ করে, নড়াচড়া করে, এবং আমি যখন বাঁশি বাজানো বন্ধ করি এটা জায়গার মধ্যে স্থির হয়ে থাকে। তো আমি ভেবেছিলাম যে এটা সম্ভবত আমার মনের ভুল, বা যেহেতু রাতের অন্ধকারে দেখতেছি এটা সম্ভবত মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। তো সত্যিকার অর্থে মনে হয় যে ওইখানে কেউ মনে হয় ঘুরে উড়ায়, এরকমটা আমার মনে হয়। তো ওই দিনটা কেটে গেল, এবং এর পরের দিন যেটা হলো, এর পরের দিনও একইভাবে আমি আবারও রাতের বেলায় বাঁশি বাজানোর জন্য বাসার ছাদে উঠলাম, এবং বাসার ছাদে ওঠার পরে আমি আবারও বাঁশিতে ফু দিলাম, বাঁশি বাজাচ্ছি। এবং আমি যখন বাঁশি বাজাচ্ছিলাম ওই সময়টাতে আবারও দেখলাম যে ওই বিল্ডিংয়ের উপরে মনে হয় যেন কিছু একটা আকাশের মধ্যে নাড়াচাড়া করতেছে, নাচতেছে, এরকম কিছু একটা। তো সেদিনও বাঁশি বাজা। তার পরের দিন ওই বিল্ডিংয়ের একটা ছেলে আছে, ওখানকে ভাড়া থাকে। তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম, চাচা তোমাদের বিল্ডিংয়ে কি কেউ ঘুড়ি উড়ায় রাতের বেলায়? তো আমারে বলে যে না ভাইয়া, আমাদের বিল্ডিংয়ে থেকে কেউ ঘুড়ি উড়ায় না। আমি বললাম কি বলো, আমি দেখলাম যে অনেক সময় রাতের বেলায় তোমাদের বিল্ডিংয়ের উপরে একটা ঘুড়ি উড়ে, এই ঘুড়িটা কোত্থেকে আসে বা এটা কে উড়ায়? তো ছেলেটা বলতেছে না ভাই, আমাদের মানে এরকম তো না, আমাদের বাসার মধ্যে তো আমার জানা মতো কেউ ঘুরে উড়ায় না, আমি তো ভাই এরকম জানি না। পরে আমি এই বিষয়টা ওখানে স্কিপ করে ফেলি, এবং স্কিপ করার পরে মাঝে মাঝে যখন বাঁশি বাজাই না, এটা মাঝে মাঝে দেখতে পাই, আবার মাঝে মাঝে দেখতে পাই না, এক একদিন এক এক রকমভাবে দেখতে পাই। এবং সেটার মধ্যে আর আমার খুব একটা বেশি অনুভূতি জায়গা না, যেটা কী বা কী, এটা কেন এরকম উড়ে, আমি ওটা নিয়ে খুব বেশি একটা মানে গভীর থেকে চিন্তা করি না। এটা নিয়ে আমি খুব মানে কোনো কিছু ভাবি না, বাট এরকম করে দেখতেছি এটা উঠতেছে, ফিরতেছে, ঘুরতেছে, এরকম করেই তখন মানে আমি সময়গুলো কাটাচ্ছিলাম বা আমি এই জিনিসগুলো দেখতেছিলাম। তো এরকম করতে করতে বেশ কয়েকটা মাস, বলতে প্রায় মানে এরকম বেশ কয়েকটা মাস কেটে গেল। আমি তখন ইন্টার প্রায় পরীক্ষা দিয়ে ফেলবো, এবং এরপর আমি মানে বিমান চালানোর শিক্ষার জন্য আমি হচ্ছে ওখানে ভর্তি হব বা ওই ট্রেনিংয়ে আমি চলে যাব। তো সে সময় হলো কি, একদিন রাতের বেলায় আমি বাঁশি বাজাচ্ছিলাম। আমি কিন্তু প্রতিদিন রাতে বাঁশি বাজাইতাম, প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা আমি রাতের বেলায় বাঁশি না বাজাইলে আমার ঘুম আসতো না। তো এরকম যখন 2-3 ঘন্টা ধরে বাঁশি বাজাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কি আমাদের পাশাপাশি মানে আমাদের বিল্ডিং থেকে মোটামুটি খানিকটা দূরে একটা বিল্ডিংয়ের দোতলার মধ্যে, মানে আমাদের বাসাটা তো ছিল হচ্ছে 3 তলার ছাদে, আমি 3 তলার ছাদে বাঁশি বাজাইতাম। এখন দোতলার মধ্যে মনে হলো আমাদের বাসার সামনের দিকে যেই মানে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটের বারান্দার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাঁশির সুর শোনে, মানে এরকমটা মনে হলো। এবং অলওয়েজ এই মেয়েটা আমি যখন একদিন হঠাৎ করে আমার চোখে পড়ছে, এটা কিন্তু আমি এতদিন দেখি নাই, একদিন হঠাৎ করে দেখলাম যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আমার বিল্ডিং থেকে মোটামুটি খানিকটা দূরে, ওইখানে যখন একটা মেয়ে দাঁড়িয়ে থাকে বারান্দায়, এটি কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়, কারণ রাস্তার একটা আলো থাকে, আবার চাঁদের আলো, বা রাতের বেলায় মোটামুটি শহরে তো আর অন্ধকার হয়ে যায় না, গ্রাম তো ধরেন আপনার একদম অন্ধকার হয়ে যায়, অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, কিন্তু শহর তো আর ওভাবে অন্ধকার হয় না।
তো শহর অন্ধকার না হওয়ার কারণে আমার কাছে মনে হলো যে বারান্দার মধ্যে কোনো একটা মেয়ে দাঁড়িয়ে থাকে বা কোনো একটা মেয়ে দাঁড়িয়ে থেকে আমার এই বাঁশির সুর শোনা শুনে এরকম কিছু একটা আমার কাছে তখন ফিল হলো। কিন্তু যেহেতু কোনো একটা মেয়ে ওখানে দাঁড়িয়ে থাকে, আমি এই অনুভূতিটা নিয়ে না আরও সুন্দর করে বাঁশি বাজাইতাম। এরকম করে বাঁশি বাজাইতে বাজাইতে দীর্ঘদিন মেয়েটারে দেখতাম। আমাদের ওখানে আমি দেখতাম যে মেয়েটা ওখানে দাঁড়ায় থাকে, আমি বাঁশি বাজাই এবং অলওয়েজ দেখতে পেতাম। এরকম করতে করতে একদিন আমি ওই বাড়িওয়ালা যে ছিল আর কি, উনি আবার আমাদের সাথে ভালো সম্পর্ক আছে, মানে খুব ভালো একটা সম্পর্ক। ওনার একদিন জিজ্ঞেস করলাম যে কাকা, আপনাদের দোতলায় আমাদের ফ্ল্যাটের দিকে ফিরানো যেই মানে আমাদের বিল্ডিংয়ের দিকে ফিরানো যে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটে কারা থাকে এটা জিজ্ঞেস করলাম। উনি তখন বলে ওখানে একটা পরিবার থাকে, একটা কি বলে আপনার একটা খ্রিস্টান একটা পরিবার, ওই পরিবার থাকে, মানে খ্রিস্টান ধর্মাবলম্বী একটা পরিবার থাকে। তো উনি যখন এটা বললো, উনি এটা বলার পরে আমার কাছে মনে হলো তার মানে মেয়েটা হয়তো খ্রিস্টান ধর্মাবলম্বী একটা মেয়ে, এইটা হতে পারে, মানে খ্রিস্টিয়ান একটা মেয়ে হতে পারে। তা এরকম করে মেয়েটা মানে সবসময় দাঁড়ায় থাকে। এখন আমি তো ওই রাতের বেলায় বিল্ডিংয়ে যেতে পারি না, বা কাকা আবার একটু ধর্মীয় মানুষ, উনি আবার কি মনে করে না মনে করে, এই জন্য না বিল্ডিংয়ে দিয়ে খুব একটা যাই না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা দিন হলো কি আমি মেয়েটার ইশারা দিলাম যে আমাদের এদিকে আসার জন্য, এবং এভাবে ইশারা দেওয়ার পরে মেয়েটা ওখানে আমাকে একটা হাত নাড়াচ্ছে যে ও আসবে না, এমন করে টাটা জানাচ্ছে বা হাত নাড়াচ্ছে। একদিন মেয়েটা একটা লাল পোশাক পরছিল, আমি যতটুকু দেখলাম একটা লাল পোশাক পরিহিত অবস্থায় ওখানে বসে বসে আমার বাঁশির সুর শুনতেছে। আমি ওরে বারবার ডাকতেছি, কিন্তু ও আমার দিকে তাকাচ্ছে না, মানে তাকিয়ে আছে বাট আসতেছে না। এরকম করতে করতে রাত্র প্রায় আনুমানিক, তখন ওই দিনে অনেকক্ষণ বাঁশি বাজায়, কারণ আকাশের চাঁদটা অনেক ঝলমল করে জ্বলতেছিল আর প্রচণ্ড বাতাস ছিল। বাতাস থাকার কারণে বাসার ছাদের উপরে বাঁশি বাজাতেই না আমার খুব ভালো লাগতেছিল। মাথার উপরে বড় একটা চাঁদ, তার ভিতরে হিমেল বাতাসের মধ্যে বাসার ছাদে দাঁড়িয়ে এরকম বাঁশি বাজানো। তার আবার আমাদের বিল্ডিংয়ের আশেপাশের জায়গাগুলো মোটামুটি অনেক ফাঁকা ছিল, এই জন্য বাতাসটা সরাসরি এসে অ্যাটাক করতে পারতো। এমন করে হঠাৎ করে আমি পিছনের দিকে তাকাই, দেখি মেয়েটা ভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আমি তখন প্রথমত ভয় পেয়ে যাই হঠাৎ করে, কারণ অনেক রাত তো। যখন আমার পিছনে দাঁড়িয়ে আছে আমি দেখি, আমি তখন জানালার দিকে তাকাই, তখন দেখি জানালার মধ্যে মেয়েটা নাই, মানে জানালার মধ্যে নাই, আমার পিছনে দাঁড়ায় আছে। কিন্তু ওই সময়তে আমার মাথার মধ্যে এই জিনিসটা আসলো না, এই সামান্য সময়ের ভিতরে মেয়েটা কী করে ওই দোতলা বিল্ডিং থেকে নেমে আমাদের গেইটে এসে আমাদের উপরে উঠে এবং 3 তলার উপরে চলে আসছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদেরও তখনও কিন্তু আমাদের গেইটের কাজটা সম্পূর্ণ হয়নি, মানে আমাদের সামনে যে গেটটা লাগানো হয়নি, মানে প্রতিটা মানে বাড়ির যেরকম একটা এসএস গেট থাকে না, আমাদের তো ওরকম কোনো এসএস গেট নেই, মানে ডিরেক্টলি আপনি দরজার সামনে পর্যন্ত চলে আসতে পারবেন বা ছাদে উঠে যেতে পারবেন। আর আমি যেহেতু ওখানে বাঁশি বাজাচ্ছি, সো ছাদের দরজা আমি খোলাই রাখছি। তা আমি মেয়েটাকে দেখার পরে মানে প্রথমত দেখে ভয় পেয়ে যাই, এবং এরপর আমি বললাম, মানে ওরে দেখার পরে আমি একটু মানে আপনি জিজ্ঞেস করি যে কেমন আছেন, এটা জিজ্ঞেস করার পরে মেয়েটা একটা মুচকে হাসি দেয়, হাসি দিয়ে বলে ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমি বললাম বসবেন? বলে হ্যাঁ বসা যায়। এটা বলার পরে মেয়েটা তখন আমাদের ছাদের যে রিলিং ছিল, রিলিংয়ের মধ্যে আমার মানে বসে আছে, আমি আমার পাশে এসে বসছে। একেবারে হ্যাংলা এবং যথেষ্ট লম্বা সুন্দরী, চোখে সানগ্লাস পরা, মানে অদ্ভুত রকমের সুন্দর একটা মেয়ে। পরে আমি বললাম যে আপনি কি আমাকে ওখানে দাঁড়িয়ে দেখতেন আমি বাঁশি বাজাই? পরে বলে আজ না, বহু বছর ধরে আপনাকে দেখে আসছি, আপনি যে বাঁশি বাজান আমার খুব ভালো লাগে। ভাই আমার তখনও মেমোরিতে ঢুকতেছে না যে বহু বছর ধরে এই মেয়েটা কী করে জানা যাবে ওখানে বাঁশি বাজাচ্ছি। আমি বললাম ও আচ্ছা, তো আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে রাজশ্রী। আমি বললাম রাজশ্রী, তার মানে কি আপনি খ্রিস্টিয়ান? বলে হ্যাঁ আমি খ্রিস্টিয়ান। আমি বললাম তো ওই বিল্ডিংয়ে কে কে থাকে? বলে আমার আব্বু থাকে, আম্মু থাকে আর আমি থাকি। আমি বললাম গুড, আপনি কোথায় পড়াশোনা করেন? তখন একটা ইউনিভার্সিটির নাম বললো, ওইটাতে পড়ে। তাই আমি বললাম তাহলে তো আপনি আমার সিনিয়র, আপনি যেহেতু ইউনিভার্সিটিতে পড়েন, আমি মাত্র কলেজ শেষ করলাম, তো আপনি তো আমার সিনিয়র। বলে হ্যাঁ মেবি আপনার সিনিয়র হতে পারি। পরে আমি বললাম যে ও আচ্ছা, তো আপনার বাবা কি করতো? আমার আব্বা আগে জব করতো, বাট এখন করে না। আমার ভাই হচ্ছে আমেরিকায় থাকে, আমার 2টা ভাই, ওনারা আমেরিকায় থাকে, ওনারা টাকা পয়সা দিয়ে দেন, আব্বু আমরা চলাফেরা করি। আমি তখন বললাম ও আচ্ছা। বলে আমার আব্বু আম্মু বেশিরভাগ সময় অসুস্থ, ঘরের মধ্যেই থাকে, বাসা থেকে খুব একটা বের হয় না, বাসায় থাকে। তাই বললাম যে আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বলে আমাদের গ্রামের বাড়ি ঢাকাতেই, বাট আমাদের ওই জায়গাটা আমার আব্বু বিক্রি করে ভাইদেরকে বিদেশ পাঠায়, এবং এরপরে আমরা এখানে থাকতেছি, এবং আপাতত এখানে থাকতেছি, আমরা বাড়ি বানাবো, বাড়ি বানিয়ে এখান থেকে চলে যাব, আমাদের বাড়ির কাজ চলতেছে, এটা বলতেছে মেয়েটা। আমি বললাম ও আচ্ছা ভালো। তো আমি বললাম যে আপনি
রাজশ্রী আমি বাঁশি বাজে, আপনি বাঁশির সুর শোনেন, কেমন লাগে আপনার কাছে? বলে অসম্ভব রকমের সুন্দর লাগে, অনেক ভাল লাগে, মানে আমি না মানে আপনার বাঁশির সুরে পড়াশোনা বন্ধ করে চলে আসি, যে আপনি বাঁশি বাজান, আপনার বাঁশির সুর শুনবো, এই জন্য পড়াশোনা বন্ধ করে আমি চলে আসি। আমি তখন হাসি দিয়ে বললাম যে আপনি তাহলে তো আমি আপনার ক্ষতি করতেছি, যে আমার জন্য আপনার পড়াশোনা হচ্ছে না, আপনি পড়াশোনা বাদ দিয়ে আমার বাঁশির সুর শুনতেছেন। বলতেছেন না সত্যি ভাল লাগে, কারণ আপনার জন্য শুধু আমি একা না, আমার মনে হয় যে আশেপাশের বিল্ডিংয়ের এরকম অনেক মানুষ প্রশান্তিতে ঘুমোতে পারে। ব্যস্ত শহরে প্রতিটা মানুষ কতই না ব্যস্ত বলেন, বাট এরই মাঝে আপনি এরকম মধুর বাঁশির সুর শোনান, তো এরকম সুর শুনলে কার না ঘুম আসবে? প্রতিটা মানুষও হয়তো আপনার বাঁশির সুর শুনে ঘুমায়, এবং এটা আপনাদের বিল্ডিংয়েও হয়তো অনেকেই। আমি বললাম ও আচ্ছা। তো আমি বললাম যে রাজশ্রী আপনি কি জানেন আমার ধর্ম সম্বন্ধে? বলে আমি জানি আপনি মুসলিম। আমি বললাম কী করে জানেন? বলে এই যে আপনার মাথায় টুপি পরে আছেন, আমি কিন্তু সেই মুহূর্তে মাথায় টুপি পরে থাকতাম, মানে বেশিরভাগ সময়। মানে ওই এখানে একটা কারণ ছিল, আমার মা বলতো যে এই বাঁশি টাশি রাতের বেলায় বাজাইলে নাকি জিন পরীরা চলে আসে, এই জন্য মা বলতো বাঁশি বাজাইলে টুপি মাথায় দেওয়া যায় বাজাবি। তো এই জন্য আমি টুপিটা মাথায় দিয়ে বেশিরভাগ সময় ছাদে উঠতাম। পরে আমি বললাম হ্যাঁ আমি মুসলিম পরিবারের সন্তান। তো বলে আপনার তো মানে অনেক সুন্দর, আপনি অনেক হ্যান্ডসাম, প্রেম করেন না? তাই আমি বললাম হ্যাঁ না করি না, আসলে প্রেমের প্রতি কোনো আসক্ততা নাই। তা আমাকে জিজ্ঞেস করে আপনি যে বাঁশি বাজান এটা শিখলেন কোত্থেকে? আমি বললাম গ্রামে আমার নানা ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমি যখন ক্লাস 7-এ পড়ি, এবং সেই সময় থেকে বাঁশি বাজানো শিখেছি, এবং সেই থেকে আমি শখের বশে মাঝে মাঝে বাজাইতাম, বাট ইদানিং আমি কন্টিনিউ করি, আর বিশেষ করে বলতে গেলে আপনার জন্যই করি। এইটা বললে পরে মেয়েটা আমার দিকে তাকায় বলতেছে আমার জন্য মানে আমি কি আপনাকে বাঁশি বাজাতে বলি? আমি বলি আমার কাছে কেন জানি মনে হয় যে আমি যদি বাঁশি না বাজাই তাহলে হয়তো আপনি ঘুমাতে পারবেন না। মেয়েটা বলে সত্যিই তাই, আপনি যদি বাঁশি না বাজান আমি না ঘুমোতে পারবো না, আমি আপনার বাঁশির শব্দ শুনে, আপনার বাঁশির সুর শুনেই প্রতিটা রাতে ঘুমোতে যাই। আমি বললাম রাজশ্রী কিছু না অনুকূলে একটা প্রশ্ন করতে পারি? বলে হ্যাঁ করেন। আমি বললাম যে আপনার কি বিয়ে হয়েছে বা কোনো রিলেশন আছে? ও তখন হেসে দিয়ে আমাকে বলে যে এটা কোনো কথা, আমি যেহেতু এখান পর্যন্ত আসছি, সো আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতেই পারেন, আর ভালো লাগা থেকে তো আমি এখানে আসছি, আর এরকম ব্যক্তিগত প্রশ্ন অনুমতি ছাড়া তো আমি আপনাকে অনেকগুলো করেছি। মানে খুব সুন্দর করে একটা মেয়ের মতো আমার সাথে কথা বলতেছে। পরে আমি বললাম যে হ্যাঁ তাই। দেন আমাকে বলতেছে যে না আমার আসলে কোনো একটা রিলেশন ছিল, বাট ওটা ফুলফিল হয়নি, এরপর থেকে এখনও কোনো রিলেশনে নাই, ইভেন বিয়ে শাদিও করি নাই। আর আমার স্বপ্ন আছে আমি ভাইয়াদের কাছে চলে যাব, আমেরিকাতে চলে যাব, এবং ইভেন আমার আব্বা আম্মাও চলে যাবে, ওইখানে আমরা সেটেল হয়ে যাব। আমি বললাম ও আচ্ছা ওয়েল ডান, খুব ভালো। তো বাড়ি বানাচ্ছেন কেন? বলে বানাইতেছি, যদি আমরা মাঝে মাঝে আসি তো থাকবো, নাহলে ভাড়া দিয়ে রাখবো। তো এরকম করে তার সাথে আমার কথা হচ্ছে, এবং আমি এটাও তাকে লাস্টের দিকে জিজ্ঞেস করি যে মানে আপনি এখানে চলে আসলেন কেন, আপনার ভয় লাগে নাই? বলে না ভয় লাগবে কেন, আপনি ডাকছেন, আপনি তো সবসময় ডাকেন, তো আজকের ডাকটা মনে হয় একটু বেশি আকুতি ছিল, এই জন্য আমি চলে আসছি। এমন করে কথা বলতে বলতে আমি বললাম যে রাজশ্রী তো আপনি যে আসছেন আপনাদের বিল্ডিংয়ের কেউ দেখে নাই? বলে না কেউ দেখে নাই, আমার এর আগেও আমি মানে কলেজে যাওয়ার সময় আমি দেখতাম যে আপনাদের এর মধ্যে গেট নাই, নিচেটা খোলামেলা, তো আমি সেইভাবেই চলে আসছি। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। সেদিন তার সাথে আমি অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি, অনেকক্ষণ, এবং কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, কারণ হচ্ছে আমার আব্বা আম্মা যদি আবার উঠে আমাকে রুমে গিয়ে না দেখে তাহলে তারা টেনশন করতে পারে, আর তার তো একটু অসুস্থ, আমার কাছে তো কোনো ফোনও নাই। বা আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সে এখান থেকে নেমে আমি তার গেট পর্যন্ত দিয়ে এসেছি, ওই বিল্ডিংয়ে চলে যাই। এরকম করে প্রায় প্রতিদিন ও আসতো, আমি এখানে দাঁড়াই থাকতাম, আমি বাঁশি বাজাইতাম, ও আমার বাঁশির শব্দ সুর শুনতো, এবং প্রতিদিন বলতে প্রতিদিন একদিনও কিন্তু মিস হচ্ছে না। এবং ওর সাথে আমার দেখাটা রাতের বেলা হয়, কারণ আমি সকালবেলা ট্রেনিংয়ে চলে যাই, ওই যে পাইলটের ট্রেনিংয়ে, ওখানে সকালবেলা চলে যাই, এবং আমিও ফিরি রাতের বেলায়। তো এই জন্য দিনের বেলায় ওর সাথে আমার কোনো দেখা হয় না। এভাবে বেশ কয়েকটা মাস কেটে গেল, অনেকগুলো মাস কেটে গেল, এবং এরই মাঝে আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি ওকে আমার মানে কি বলবো, যে আমার মনে হয় আমার দেহ আত্মা দিয়ে আমি ওকে ভালোবাসি। ওই সময় কিন্তু ওর কাছেও তেমন মোবাইল ফোন নেই, আমার কাছেও নাই, বাসায় টিএনটি আছে, বা টিএনটি ফোনের মাধ্যমে তখন বেশি কথা হতো, মোবাইলের ব্যবস্থাটা ওই সময় অত অ্যাভেলেবেল ছিল না। এরপরে যেটা হইলো যে এরকম করে কাটতে কাটতে তো আমাদের বিল্ডিংয়ে হচ্ছে আপনার একতলায় তখন একটা ভাড়াটিয়া আসে। এটা হচ্ছে ওর সাথে আমার রিলেশনটা প্রায় 3 থেকে 4 মাসের মাথায় আমাদের বিল্ডিংয়ে একটা ভাড়াটিয়া আসে। তো ওই ভাড়াটি আসার পরে ওনারা আমাদের এখানে 1 মাস থাকে, এবং থাকার পরে পরের মাসে ওনারা এসে আমার আব্বুকে বলতেছে যে ওনারা বিল্ডিং ছেড়ে দেবে, এটা বলতেছে। এবং এরা অনেক ভালো ছিল, খুব জেন্টেল ছিল, মাত্র 1 মাস ছিল, এবং 1 মাস থাকার পরে বিল্ডিং ছেড়ে দিবে। আমার আব্বা তখন বলতেছিল যে কেন ছেড়ে দিবেন, মানে ছেড়ে দেওয়ার কারণটা কি?
তো বললো যে দেখেন আপনাদের বিল্ডিংয়ে রাতের বেলায় একটা সমস্যা হয়, আপনারা হচ্ছে বাঁশি বাজান এবং বাঁশি বাজানোর শুনি, আবার এখানে আমাদের একটু সমস্যা হয় বাচ্চা কাচ্চাদের, আর কয়েকদিন ধরে আমার বড় মেয়েটার সাথে খুব একটা খারাপ কিছু ঘটতেছে, এরকম করে বলতেছে। তো আমার আব্বা বলে যে না আসলে তো আমার বিল্ডিং তো এরকম না, আমার বিল্ডিং তো ভালোই, আমি দোয়া দরুদ পড়াই তো হচ্ছে মানে বিল্ডিংয়ের নির্মাণাধীন কাজ শুরু করেছি, তো এরকম কিছু ঘটবে বা এরকম কিছু হবে বলে তো আমার কাছে মনে হয় না। মহিলা বলতেছে না না না, আমরা এই বিল্ডিংয়ে থাকবো না, আমরা চলে যাব। আমাদের ওই সময় কিন্তু ওখানে ভাড়াটিয়া পাওয়াটা খুব কঠিন ছিল, কারণ হচ্ছে কি জানেন, তখন তো সবেমাত্র বিল্ডিংগুলোর কাজ শুরু হয়েছে, চারপাশে বিল্ডিংগুলোর কাজ করতেছে। তো ওই সময় হঠাৎ করে ভাড়াটিয়া পাওয়া খুব কঠিন। মানে এখন হয়তো এখন যারা আছে এখন তো বাড়িওয়ালাদের অনেক ডিমান্ড, বাট ওই সময় দেখা যাইতো যে মানে ভাড়াটিয়া পাওয়াটা খুব কঠিন হয়ে যাইতো, মানে ভাড়াটিয়া পাওয়াই যাইতো না। খুব সাধনা করে ভাড়াটিয়া পাইলে ভাড়াটিয়ারে একদম সোনার হরিণের মতো আমরা ধরে রাখতাম, এমন একটা অবস্থা। পরে আমার আব্বা বলতেছে তাহলে আপনারা আপনাদের মতো করে আপনাদের রুম টুমগুলো এগুলো একটু বন্ধ করে দেন, যাতে কোনো কিছু আসতে না পারে বা আপনাদের বাচ্চাদের ক্ষতি করতে না পারে। বলে এই অনুমতি যদি আপনি দেন তাহলে থাকবো। আমার আব্বা বলে হ্যাঁ করেন না, সমস্যা কি, খেয়াল করে দেখবেন। এর পরের দিনে মানে আমি তখন মানে থেকে আসছি, ওনারা দিনের বেলায় কী করছে এটা আমি জানি না। আমি ট্রেনিং থেকে আসছি আপনার সন্ধ্যা 7টার দিকে। আসার পরে খাওয়া দাওয়া করছি, ফ্রেশ হয়েছি, হয়ে একটু রেস্ট করলাম, করে রাত মানে আমাদের একটা টাইমিং আছে, ওই টাইমে আমি তখন ছাদে গেলাম বাঁশি নিয়ে। যাওয়ার পরে বাঁশিতে ফু দিলাম। এখন একটা বিষয় বলে রাখি, বাঁশিতে ফু দেওয়ার পরেও আমি দেখলাম যে ও এখানে দাঁড়িয়ে আছে, মানে ওই বিল্ডিংয়ের বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে যে ও আছে, বাট সেদিন কেন জানি আমি কোনো একটা দূরে দেখতেছি। মানে বিল্ডিংটা তো আমার এখানে যতটুকু ডিস্টেন্স অতটুকুই থাকবে, কিন্তু ওই দিন আমার কাছে মনে হয় যে আমি আমার বিল্ডিং থেকে ওর ডিস্টেন্সটা অনেক বেশি দেখতে পাচ্ছি, মানে ওর যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার অনেক দূরে দেখতে পাচ্ছি। তো আমি আর ওকে ওইখানে দেখলাম দাঁড়িয়ে আছে, এটা দেখার পরে আমি তখন আর কোনো কিছু মেন করি নাই বা করি নাই। পরে আমি তো জানিও বাঁশি ফু দিলে চলে আসবে, বাট আমি বাঁশি বাজাচ্ছি আর ওইদিকে তাকাইতেছে, ও ওই দিনে আসে না, মানে দাঁড়ায় আছে, এবং দেখে মনে হলো মনটা অনেক খারাপ, এরকম একটা ভাব নিয়ে দাঁড়ায় আছে। পরে আমি বাঁশি বাজানো বন্ধ করে ওকে ইশারা দিলাম, কিন্তু মোবাইল ফোন তো নাই যে আরে ফোনের মাধ্যমে জানাবো বা বলবো তুমি চলে আসো, কারণ এখন তো সব কিছু অনেকটা ইজি, অনেক সহজ, বাট সেই সময় এতটা সহজ ব্যবস্থা ছিল না। তা আমি ওরা তখন ইশারা দিচ্ছি তুমি চলে আসো এমন করে, কিন্তু ও আসলে মূলত আসতে চায় না, মানে হাতে মানা করে ও আসবে না। আমি বারবার আকুতি করতেছি না, ও আসেই না, এবং এমন করতে করতে মানে খুব মনটা খারাপ হয়ে গেল যে আসবে না কেন। তখন কিন্তু আমরা গভীর রিলেশনে আছি, এমন না যে ও আমাকে চিনে আমি ওকে চিনি, পাড়াতো ভাই এরকম না, কিন্তু ওর সাথে কিন্তু আমি তখন রিলেশনে আছি। আমি ওরে আমার কোলের মধ্যে বসে বাঁশি বাজাইতাম, ও আমার বাঁশির সুর শুনতো, এবং আমি ওর কোলে মাঝে মাঝে চুপটি করে ঘুমায় যাইতাম। মানে দুজন মোটামুটি একটা গভীর প্রেমের সম্পর্কে সে সময়টাতে থাকে। তো তখন ও যেহেতু আসতেছে না, তখন মনের ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করে, কেন ও আসবে না কেন, ওর তো আসার কথা, ও কেন আসবে না, এরকমভাবে খারাপ লাগতেছে। মানে এমন করতে করতে আরও কয়েকটা দিন কেটে গেল, না ও আসেই না। আমি যতই বাঁশি বাজে ও আসেই না। একটা পর্যায়ে ও আমারই ইশারা দেয়, আমাকে বলে যাওয়ার জন্য, মানে ইশারা দিয়ে বলো ওদের বাসার নিচে আসার জন্য, এরকম করে আমাকে বলার পরে আমি তখন করি কি, মানে ও যখন আমাকে ডাকে দেন, আমি তখন এখান থেকে আমাদের বাসা থেকে নেমে ওদের বিল্ডিংয়ের সামনে গেলে পরে দেখি যে দাঁড়ায় আছে। ওর এখানে দেখার পর আমি বললাম যে কী ব্যাপার রাজশ্রী, তুমি আসো না কেন, আমি তো তোমাকে ডাকি, তুমি আসো না কেন। আমাকে বলে না তোমাদের এখানে যাওয়া নিষেধ, আমাকে বলে। আমি তখন বললাম কেন, বলে যে কেউ দেখে আমার আব্বুর কাছে রিপোর্ট দিছে, তো আমার আব্বু আমাকে শপথ করাইছে আমি যাতে তোমাদের ওই বিল্ডিংয়ের ওই দিকে না যাই। আমি বললাম ও আচ্ছা, তোমার আব্বুকে বলে দিছে, বলে হ্যাঁ। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাই কি আর করা। তো ও আমাকে বলে তুমি এখানে আইসো, তো তোমার সাথে আমার এখানে কথা হবে। তো আমি যখন যাইতাম, ওদের তো এখানে দারোয়ান কিছু ছিল না, ওদের বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় ওর সাথে অনেকক্ষণ কথা বলতাম। আবার ওদের কিন্তু গেট ছিল, আমাদের বিল্ডিংয়ের গেটটা, ওদের কিন্তু গেট আছে, এসএসের গেট দেওয়া আছে, তার লোহার গেটের ওইখানে দাঁড়ায় ওর সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলতাম, এবং কথাবার্তা বলার পরে ও আবার চলে যেত। এরকম করেই তখন সম্পর্কটা যাচ্ছে দীর্ঘদিন হয়ে গেছে, অনেকগুলা দিন। তখন কিন্তু আমি মোটামুটি পাইলটের পর্যায়ে চলে গেছি, আমি হয়তো খুব দ্রুতই কোনো একটা কোম্পানিতে জয়েন করব, ইন্টারভিউয়ের মাধ্যমে আমি কোথাও চাকরিতে ঢুকে যাব, এমন একটা অবস্থা। এই অবস্থার মধ্যেও হলো কি জানেন, একদিন হঠাৎ করে দেখলাম কি, মানে ওই বিল্ডিংয়ের, মানে আমি যতদূর জানি ওই বিল্ডিংয়ের প্রতিটা ফ্ল্যাটে কিন্তু ভাড়া, মানে যতগুলো ফ্ল্যাট আছে প্রতিটা ফ্ল্যাটে ভাড়া। এইভাবে কিছুদিন পরে, মানে এই ঘটনায় কিছুদিন পরে একদিন আমি বিকেলবেলা ক্রিকেট খেলতে যাব ওদের মানে বিল্ডিংয়ের সামনে দিয়ে।
হঠাৎ করে দেখলাম যে মানে বিল্ডিংয়ের সামনে লেখা মানে ভাড়া দেওয়া হবে, এটা একটা বোর্ড টাঙায় রাখছে ভাড়া দেওয়া হবে। তো যখন ভাড়া দেওয়া হবে আমি তখন মানে অবাক হয়ে গেলাম, যে আমি তো ভাবলাম হয়তো ভাড়া দিতে পারে। তো এরপর আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, মানে ওই যে মানে ঝুলাইতে আছে ওই বাড়িওয়ালার কেমন জানি শালা হয় সম্পর্কে, মানে ওনার কেমন হয়, আমি ওনার আঙ্কেল ডাকি। তাই আমি বললাম যে আঙ্কেল আপনাদের ফ্ল্যাটের কোনটা মানে খালি আছে, আমাদের এখানে কিন্তু সব ফিল আপ হয়ে গেছে আমাদের বিল্ডিংয়ে। পরে আমি বললাম আপনাদের ফ্ল্যাটের মানে কোন ফ্ল্যাটটা খালি এটা বলতেছিলাম। পরে আমারে বলে যে এই ফ্ল্যাটটা, মানে আঙ্গুল দিয়ে দেখায় দেয় নিচ থেকে, মানে এবার নিচ থেকে বেরোয় দেখায় দেয়। আমি বললাম যে কী বলেন এই ফ্ল্যাট খালি, ওই ফ্ল্যাটে তো মানুষ আছে, কারণ আমি তো জানি এই ফ্ল্যাটে মানে রাজশ্রীরা থাকে এই ফ্ল্যাটে। মানে আমি তো গতকালকেও তার সাথে কথা বলছি রাতের বেলা, এবং অলওয়েজই দেখি ওই মানে ওই বারান্দায় দাঁড়ায় থাকে ওই ফ্ল্যাটের। পরে আমি বললাম কী বলেন, ওইখানে না একটা খ্রিস্টিয়ান পরিবার থাকে? তা বলে হ্যাঁ ওরা তো চলে গেছে আজকে 2 মাস। মানে আপনি চিন্তা করেন, বলে 2 মাস। আমি বললাম কী বলেন আপনি, ওখানে একটা খ্রিস্টিয়ান পরিবার থাকে, ওরা 2 মাস আগে চলে গেছে? বলে হ্যাঁ। এবং 2 মাস, আমি বললাম তো 2 মাস কি খালি ছিল এটা? বলে না, আমরা ওটাতে কাজ করছি, ওটা টাইলস ছিল না, আমরা টাইলস বসাইছি এবং বিভিন্ন ধরনের কাজ করছি, বিল্ডিং অনেক কাজ ছিল, ওটা কাজ করছি। আমি বললাম এটা আপনি কি বলেন, তার মানে 2 মাস ধরে এই বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না? বলে না, 2 মাস ধরে এটা পুরো ফাঁকা। আর মাথা তখন আসমানটা ভেঙে পড়ছে, এটা কী বলে, মানে এই লোকে এটা আমার কী শোনালে যে বিল্ডিংয়ে কোনো মানুষ থাকে না। মানে আমি তো সবসময় দেখি রাজশ্রী ওখানে দাঁড়িয়ে থাকে এবং ওর সাথে আমার কথা হয়, আমি বিল্ডিংয়ের নিচে আসি। পরে আমি বললাম যে ওইটাই আপনি কি বলতেছেন এটা, ওনার কথা শুনে চলে গেল। এবং তো আমার ওই সময় যদি মোবাইল ফোন থাকতো আমি হয়তো রাজশ্রীর সাথে কথা বলতাম, বা ওদের ঘরে যে চিনটি আছে ওইটার নাম্বারও কিন্তু আমার কাছে নাই, মানে ওই নাম্বারটা আমার কখনো প্রয়োজন হয় না, কারণ প্রতি রাতেই তো ওর সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো এইটা তো আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এবার হলো কি মাগরিবের আজান দিছে, আজান দেওয়ার পরে আমি তখন মাঠ থেকে আসছি, এসে নামাজ পড়ছি। আমাদের আবার পাড়ায় মসজিদ একটাই। নামাজ পড়ার পরে ওই বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা কাকারে তখন আমি মসজিদে পাইছি। পাওয়ার পরে আমি বললাম যে কাকা আপনার শালায় মানে ভাড়া দেওয়া হবে এরকম বোর্ড টাঙাইলো, আপনাদের দোতলায় আমাদের মুখের দিকে ফিরানো যে ফ্ল্যাটটা আছে ওইটা কি খালি নাকি? উনি বলে হ্যাঁ এটা 2 মাস ধরে খালি আছে। আমি বললাম যে এটার মধ্যে কারা থাকতো? বলে এটার মধ্যে একটা খ্রিস্টিয়ান পরিবার থাকতো, একটা বয়স্ক লোক আর একটা একটা বৃদ্ধ লোক আর একটা বৃদ্ধ মহিলা, তারা থাকতো। আমি বললাম ওনাদের ছেলে মেয়ে? বলে হ্যাঁ ওনাদের ছেলে মেয়ে কই থাকতো তা জানি না, ওনারাই থাকতো, অনেক মাস ধরে ছিল এবং তাদের বাড়ি হয়ে গেছে, তারা কোথায় জানি বাড়ি বানাইছে, ওখানে চলে গেছে। আমি বললাম ওইখানে চলে গেছে, তার মানে এই বিল্ডিং কয় মাস ধরে খালি? উনি বলে প্রায় 2 মাস। মানে বললাম যে 2 মাস খালি? বলে হ্যাঁ 2 মাস আমরা এটার মধ্যে কাজ টাজ করাইছি, তোমার কাছে ভাড়াটি আছে নাকি আমারে বলে। হ্যাঁ আমি ভাই তখন পুরো আসমান থেকে পড়ছি। পড়ার পরে মানে আমি এটা শোনার পরেও কিন্তু আমি তখনও চুপ, যে এটা কী হচ্ছে আমার সাথে। মানে যেটাতে আমি প্রতিদিনই দেখি মানুষ আছে, মানুষ চলতেছে ফিরতেছে, এবং ওখানকার ওই বিল্ডিংয়ে আমার ভালোবাসার মানুষটাও আছে ওই ফ্ল্যাটে, আর উনি বলতেছে ওই ফ্ল্যাট নাকি 2 মাস ধরে খালি। তো আমার কথা হচ্ছে আজকে রাতেই তো প্রমাণ হবে, তাই না? এবং এই আজকে রাতেই তখন আমি কী করলাম, বাসায় যখন বাঁশি বাজাচ্ছিলাম একইভাবে আমি দেখি যে রাজশ্রী ওইখানে দাঁড়ায় আছে এবং ওই বিল্ডিংয়ে বাতিও জ্বলতেছে। এমন না যে বিল্ডিংয়ের মানে বাতি বন্ধ, বাতিও জ্বলতেছে, ফ্ল্যাটের ভিতরে বাতি জ্বলতেছে দেখা যাচ্ছে, ইভেন রাজশ্রী বারান্দায় দাঁড়ায় আছে। আমার তখন শরীরটা একটা মোছাড়া দিয়ে উঠলো, কিরে কাকাও বললো এখানে মানে ভাড়াটিয়া নাই 2 মাস ধরে, এবং একইভাবে হচ্ছে ওনার শ্যালকেও বললো ভাড়া 2 মাস ধরে নাই, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে এটাকে, তাহলে রাজশ্রী তো দাঁড়িয়ে আছে, আমি স্পষ্ট দেখতেছি। আমি তখন ওরা ডাকতেছি যে নিচে আসো, ও বলে আচ্ছা, মানে আমাকে ইশারাতে নিচে আসবে, আসার কথা বলে। আমি তখন এদিক থেকে নামি এবং নেমে আমি তখন যাই, একদম স্বাভাবিকভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, মানে একেবারে স্বাভাবিকভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, এসে আমার সাথে কথা বলতেছে, আমি ওর সাথে কথা বলতেছি, এবং এখানে বাতিও কিন্তু জ্বলতেছে, গেটের সামনে যে বড় লাইটগুলোও জ্বলতেছে। পরে আমি বললাম তোমাদের বিল্ডিংয়ে ধরে তোমরা কত মাস ধরে আছো? ও মানে আমাকে বলে, এবং ওই দিন ও কেন যেন একটু তাড়াহুড়া করে আমাকে বলে আমার আব্বু উঠে যাবে, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আমার সাথে খুব বেশি কথা বলে না, একটুখানি কথা বলেও তখন এখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পরে আমি তখন করলাম কি, মানে এদিন তো রাতটা কেটে গেলাম, রাতে ঘুমাইলাম। পরের দিন সকালেও আমি আবার ট্রেনিংয়ে গেলাম, ওখানে আমি একটা জবে জয়েন করবো, একটা কোম্পানিতে, বিমান কোম্পানিতে জয়েন করবো। মোটামুটি কথাবার্তা ঠিকঠাক হয়ে আছে। ওখানে আমার একটা বন্ধু আছে, ও হিন্দু ধর্মের একটা বন্ধু, ওর সাথে আমার মোটামুটি একটু ভালো একটা সম্পর্ক আছে, রোহিত হচ্ছে ওর নাম। আমি রোহিতরে তখন এই বিষয়টা একটু জানাইলাম যে দোস্ত এই ঘটনা, মানে পুরো থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। রোহিত আমাকে তখন বলতেছে তোর কথা শুনে তো মনে হয় এটা কোনো একটা জিন বা পড়ি, আমারে বলে। আমি বললাম আরে না, তুই কীভাবে হতে পারে, এটা কোনো সম্ভব নাকি, ওর সাথে আমার আজকে এত বছর ধরে সম্পর্ক, আমাদের বাসার ছাদে আসতো। তখন রোহিত আমারে বলে তুই যেটা বললি যে তোদের নিচে একজন ভাড়াটিয়া আসছে, ইনারা যদি বাড়ি বন্ধ করে
এবং বন্ধ করার পর থেকে মেয়েটার তোদের বিল্ডিংয়ে আসতেছে না, এরপরে আর কেন আসবে না আমার এটা বল। যখন রোহিত আমাকে এই প্রশ্নটা করে আমি তখন একটু চুপ হয়ে যাই যে আরে কথা তো ঠিকই আছে, মানে এই কথা তো রাইট। কারণ যেদিন থেকে আমি শুনেছি আমার বাবার মুখে যে বিল্ডিংটা বন্ধ করে দেওয়া হয়েছে চারপাশে, মানে হুজুর দিয়ে বন্ধ করানো হয়েছে কীভাবে জানো, যে আমাদের নিচতলায় ভাড়াটিয়াদের জন্য, এরপর থেকে তো এই রাজশ্রী আর কোনোদিন আমাদের বিল্ডিংয়ে আসে নাই, কোনোদিন আমাদের বিল্ডিংয়ে আসে নাই। তার মানে এটা কি? তার মানে রোহিত যেটা বলতেছে এটাই কি সত্যি? আমি তখন বললাম, রোহিত আমার তখন বলে যে তুই একটা কাজ করতে পারিস, দেখ আমরা যে মানুষ, আমাদের প্রত্যেকেরই শরীরের একটা ছায়া আছে, আমাদের একটা সেটও আছে, ছায়া আছে, কিন্তু জিন বা পরীদের কোনো বডির ছায়া থাকবে না। দেখ আমি লাইটের সামনে দাঁড়িয়েছি, আমার একটা ছায়া পড়ছে, আমি সূর্যের সামনে দাঁড়াইছি, আমার একটা ছায়া পড়ছে, কিন্তু জিন বা পরী এরা যদি হয়ে থাকে তাহলে এদের কোনো ছায়া থাকবে না। এখন তুই দেখ যে মেয়েটার ছায়া আছে কিনা, যদি ছায়া থাকে তাহলে সে মানুষ, হয়তো সে অন্য প্লেটে থাকে বা অন্য কিছু, আর যদি ছায়া না থাকে তাহলে তুই শিওর হয়ে যা যে এটা একটা পরী বা জিন, এবং এর থেকে সাবধান। রোহিত যখন আমাকে এটা বলছে ভাই, আমার তখন মনে হয় আমি তখনই 50% ভয়ে মরে যাচ্ছি, এমন একটা অবস্থা। এরপরে ওর কথা শুনে আমি তখন ধীরে ধীরে বাসায় আসছি। রাতের বেলায় আসার পরে আমি তখন মানে চুপচাপ চিন্তা করতেছি কি হচ্ছে আমার সাথে, এটা মানে আমার সাথে এটা কী ঘটতেছে। এরপরেও সেদিন খুব ভয়, মানে ভয়ে 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 কাঁপতে কাঁপতে বাঁশি হাতে নিয়ে আমি তখন বাসার ছাদের উপরে উঠলাম। ওঠার পরে আমি তখন বাঁশিতে ফুঁ দিলাম। বাঁশিতে ফুঁ দেওয়ার পরে আমি বাসার ছাদেই উঠে দেখতেছি ওখানে লাইট জ্বলতেছে, মানে ওই বিল্ডিংয়ে মানে আলো জ্বলতেছে। এবং ফুঁ দেওয়ার পরেও তখন ওখানে বেরিয়ে আসছে বারান্দায়। আসার পর আমাকে হাত দিয়ে ইশারা দিছে, আমি ইশারা দিছি, আমি বললাম আসবো, ও আমাকে বলে হ্যাঁ, ডাকলো। আমি তখন আস্তে আস্তে করে নিচের দিকে গেলাম ভাই। তখন মনে হচ্ছে আমার পা চলতেছে না, মনে হচ্ছে যেন কেউ একজন আমার পাকে আটকে রাখতেছে। ভয়ে আমার পুরো শরীরে রক্ত যেন হিম হয়ে যাচ্ছে। তারপরেও একটু 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 করে বিল্ডিং থেকে নামতেছি নিচের দিকে, এবং নামতে 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 একটা পর্যায়ে তাদের ওই বিল্ডিংয়ের সামনে গেলাম। তাদের বিল্ডিংয়ে সামনে যাওয়ার পরে ও তখন আসছে। আসার পরে ওদের বিল্ডিংয়ে তখন কিন্তু লাইট জ্বলতেছে, মানে গেটের যে দুইটা লাইট, বড় বড় লাইট, এই দুইটা লাইট জ্বলতেছে। ও আমার সামনে এসে দাঁড়াইছে। আমার তো সেদিন আমি ওর ছায়া দেখবো, তো লাইটের ছায়াটা কিন্তু যেহেতু এদিকেও লাইট ওদিকেও লাইট, লাইটের ছায়াটা কিন্তু দুদিকে পড়তেছে, মানে শরীরের যে ছায়া এটা কিন্তু এপাশেও পড়তেছে ওপাশেও পড়তেছে। আমি তখন হঠাৎ করে ওর নিচে, মানে ওর দিকে কথা বলতে বলতে নিচের দিকে তাকে দেখি ওর শরীরের কোনো ছায়া নাই, কিন্তু আমার শরীরের ছায়া আছে। এবং ওর পায়ের দিকে ওই দিন আমি প্রথম তাকাই, এবং তাকানোর উপর দেখতে পাই যে কি মানে পাগুলো কীরকম জানেন, মানে গরু যে মানে গরুর পায়ের যেরকম খুরা টাইপের হয় না, মানে ও পাগুলো এবং খুরা টাইপের, এগুলোর মধ্যে প্রচুর লোম, মানে লোম। এবং ওর শরীরের কোনো রকমের ছায়া নাই। ও যে যে জায়গাটা দাঁড়িয়ে আছে ওই জায়গাটা পর্যন্ত নিচে মানে লাইটের আলো পড়তেছে। ওই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে পর্যন্ত লাইটের আলো, মানে ক্লিয়ার লাইটের আলো। ও যে একটা সেতু বা একটা ছায়া বা ধরেন আপনার মানে একটা বাতাস, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর পায়ের দিকে তাকায় আমি ওখানে একটা চিৎকার দিয়ে দিই, মানে আমি তো তখন শিওর হয়ে যাই। আর মুখের দিকে তাকাই না, শুধু পায়ের দিকে তাকায় আমি একটা চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, মানে ওখানে আমার জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান হারিয়ে ফেলার পরে আমাদের জায়গাটা তো একটু অনুন্নত জায়গা ছিল ওই সময়টাতে, মানুষজন খুব বেশি একটা চলাফেরা ছিল না। তখন হঠাৎ করে আমার কানের কাছে ফজর আজানের শব্দটা আসছে, মানে তখন আমার আমি জ্ঞান আপনার সেন্স ফিরে আসছে। ফজর আজানের সময় আজানটা কানে আসছে, তখন আমার সেন্স আসছে। আসার পরে আমি ওইখান থেকে উঠে দৌড় দিছি, এবং দৌড় দিয়ে আইসে আমাদের ঘরের দরজা ধাক্কাইতে শুরু করছি। মানে আমি কিন্তু দরজা খোলা রেখেও পড়ে গেছি বাঁশি বাজানোর জন্য, বাট এই ঘটনার পর আইসে দেখি আমার ঘরের দরজা লাগানো, মানে মেন গেট লাগানো। এখন এটা কে লাগাইছে ওটা তো আমি জানি না। আমি ধাক্কাইতেছে, আম্মা দরজা খুলছে। আমি আমাদের ড্রয়িং রুমে গিয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ি, এবং ড্রয়িং রুমে গিয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমার আম্মু আবার এবার পানি টানি দিয়ে কোনোভাবে আমার জ্ঞান আনছে। আনার পরে বলে কী হয়েছে, আমি বললাম যে এই ঘটনা, মানে আমার আম্মুর কাছে আমি ডিরেক্টলি বলে দিলাম যে আম্মু এমন এমন ঘটনা। এটা বলার পরে আম্মু তখন করলো কি ওই দিনে আমারে বলে চল ওই বিল্ডিংয়ে যাব। আমি বললাম যে না আমি যাবো না, আমার ভয় লাগতেছে। আমার মা বলতেছে ভয়ের কিছু নেই, তো আম্মুর সাথে যাবে, আমি তোকে সাথে করে নিয়ে যাবো, ভয় পাবি না, চল আমার সাথে চল। একরকম আম্মু তখন আমাকে জোরাজোরি করে ওই বিল্ডিংয়ের সামনে পর্যন্ত নিয়ে গেল। এবং বিল্ডিংয়ের সামনে যাওয়ার পরে আমি তখন আমার পা এরকম করে কাঁপতেছে যে কালকে রাতে এরকম একটা ঘটনা ঘটছে আজকে জায়গাটার মধ্যে। পরে আম্মু আমাকে বলে কিচ্ছু হবে না, আমি আছি, আম্মু আছি তোর সাথে, তোর কিচ্ছু হবে না, তুই চল। এমন করে জোর করে আমাকে তখন ওই পর্যন্ত নিয়ে গেল। এবং যাওয়ার পরে যেটা দেখলাম ভাই, যে ওই বিল্ডিংয়ে বাড়িওয়ালারা ডাকলো, বাড়িওয়ালা এসে বিল্ডিংয়ের তালা খুললো। দেখেন বিল্ডিংটার সামনে থেকে তালা মারা, মানে ওই ফ্ল্যাটটা তালা মারা, তালা খুলছে, খুলে ভিতরে ঢুকছে। ঢুকার পরে এই পুরোটা বিল্ডিংয়ে কোনো লাইট নাই, কোনো ল্যাম্প নাই, কোনো আলো নাই, একেবারে পুরোই অন্ধকার।
এবং এটার মধ্যে ভাড়াটিয়ারা গেছে যে আজকে অনেক মাস এবং কোনো পার্নিশ ছাড়া নাই, কোনো কিছুই নাই, এটা পুরা টাইলস করে একদম রেডি করে রাখা হয়েছে। মানে আমি তখন, আমার মা তখন বলতেছে যে আপনাদের বাড়িটা বন্ধ করেন, আপনাদের বাড়ির মধ্যে একটা ঝামেলা হচ্ছে, আমার ছেলে বেশ কয়েকদিন ধরে এরকম একটা জিনিস দেখতেছে। মানে আম্মা পুরোপুরিভাবে বলে নাই, তা কিছুটাই বাড়িওয়ালাকে বলছে। বলার পরে বাড়িওয়ালা তখন করলো কি, যে বিল্ডিংটা তখন বন্ধ করার ব্যবস্থা করলো বা কী করলাম জানি না। ওইখান থেকে আসার পর আম্মু ওইখান থেকে আমাকে বিকালবেলা একটা কবিরাজের কাছে নিয়ে যায়, আমাদের ওইদিকেই একটা কবিরাজের কাছে নিয়ে যায়, একজন মহিলা কবিরাজ, উনি মুসলিম ধর্মের, এবং উনি শুধু কবিরাজ না, একজন কোরআনে হাফেজও বটে। ওনার কাছে নিলে পড়ে উনি তখন আমার দিকে তাকায় বলতেছে যে আপনার ছেলেটাকে তো নিয়ে যাইতো। আমার আম্মুরে বলে আপনার ছেলেটাকে তো নিয়ে যাইতো, মানে আল্লাহ আপনার ছেলেটাকে বাঁচাইছে। তো আপনার ছেলেটাকে যে বাঁচাইছে তাও কিন্তু না, এই জিনটা কিন্তু আপনার ছেলেটাকে ফলো করতেছে। আপনারা যে আমার কাছে আসছেন বা আপনার ছেলে যে এগুলো করতেছে, জিন কিন্তু ফলো করতেছে, জিন কিন্তু তার আশেপাশেই আছে এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের আশেপাশেই আছে, জিনটা আপনাদের আশেপাশেই আছে এবং এটা আপনার ছেলেকে নিয়ে যাবে। এই বলে উনি তখন তাবিজ বানায় এবং আমার হাতে তাবিজ পরায় দেয়। তাবিজ পরাই দিয়ে আমার মাকে বলে যে আপনি প্রতি 6 মাস পর পর এই তাবিজটা ধুয়ে নিয়ে যাবেন, নতুন করে আবার 6 মাস পর পর মানে এটা ঠিক করবেন, কিন্তু ভুলেও তাবিজ যাতে আপনার ছেলে না খোলে। তার যতই সমস্যা হোক, শারীরিক সমস্যা যে কোনো হোক, কিন্তু ও যাতে কোনোভাবেই তাবিজটা না খোলে, কারণ তাবিজটা খুললেও মারা যাবে। তাবিজটা খুললে হয়ও মারা যাবে, নাহলে ওর নিয়ে যাবে, কারণ পরি ওর প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে আপনার ছেলেকে নিয়ে যাবে। আর ভুলেও যাতে ও কোনোদিন বাসার ছাদে আর না যায়, ও বাসার ছাদে তো যাবেই না, এবং ওই বিল্ডিংটার দিকে যাতে ফিরেও না তাকায়, ওই ফ্ল্যাটের দিকে যাতে না তাকায়, এবং ওর সাথে যাতে এরকমটা না হয়। আর আপনারা খুব দ্রুত ওকে বিয়ে করাই দেন, ওকে খুব দ্রুত বিয়ে পড়াই দেন এবং ওকে বিয়ে করাই দেন। যদি বিয়ে না করান তাহলে এই সমস্যাটা আরও বাড়বে, আর যদি বিয়ে করাই দেন তাহলে সমস্যাটা কিছুটা কমতে পারে। এটা যখন আমার আম্মুকে বলে, আমার আম্মু তো ভয়ে শেষ। আমার আম্মু তো এমনি একটু ভীতু টাইপের মানুষ, যখন জানতে পারে যে আমাকে নিয়ে যাবে, আম্মু তখন করে কি ওই কবিরাজের বাড়ি থেকে আমাকে আর আমাদের বাড়িতে নিয়ে আসে না, গাড়ি করে সোজা আমার বরাপুর শ্বশুর বাড়িতে। আমার বরাপুর শ্বশুর বাড়িতে গিয়ে আমার আম্মু তখন আমার বরাপুরে ধরে চিৎকার করে কাঁদতেছে যে এই ঘটনা, এই রিফাতকে তো নিয়ে যেত, রিফাতের সাথে এটা হয়েছে, এখন ভুলেও আমরা রিফাতকে আর ওই বিল্ডিংয়ে যেতে দিব না, এবং রিফাত আজকে থেকে এখানে থাকবে, এই জায়গায় থাকবে। আমার বরাপুও বলতেছে আচ্ছা ঠিক আছে, তা আমার বাসায় থাক, ও যাওয়ার দরকার নেই। মানে তখন আমি বুঝতেছিলাম না যে আমার সাথে বিগত দিনগুলোতে কি হয়েছিল। আমি যে মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করেছিলাম, যাকে আমার কোলের মধ্যে ঘুম পাড়িয়েছিলাম, যার মাথার চুলে আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম, যার কোলে মাথা রেখে আমি হিমেল বাতাসের মধ্যে গভীর রাতে ঘুমিয়েছিলাম, আমার সেই ভালোবাসাটা আসলেই কোনো মানুষ ছিল না। আমার ওই ভালোবাসার মানুষের আসলেই কোনো শরীর ছিল না। আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল একটা আত্মা বা একটা জিন বা একটা পরী। এটা জানার পরেও ভিতরটা তখন ফেটে যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল ওর জন্য। একবার মন চাচ্ছে যে আমি হাতের এই বাঁধনটা খুলে ফেলি, আমার রাজশ্রী আমার কাছে আসুক, আমি রাজশ্রীকে ভালোবাসি। মানসিকভাবে তখন অনেকটা দুর্বল হয়ে পড়ি। আমি এখন আর আমার যেখানে চাকরি হয়েছে আমি ওই চাকরিতেও যাই না, এবং বাসার মধ্যে বেশিরভাগ সময় বসে থাকি, অলওয়েজে কান্নাকাটি করি। একটা মানে গম্ভীর একটা অবস্থার মধ্যে তখন চলে গেছে। আপুর বাসায় তখন আমি থাকি, আমার বরাপুর বাসায়, আমার মাও বরাপুর বাসায় থাকে, আমিও থাকি, আমার মানে আমরা থাকি, আর আব্বু আর আমার ভাইয়েরা। আর ওই সময় আমার একদম বড় যে ভাই আছে, আমার বড় ভাইকে বিয়ে করাইছে, আমার যেটা ইমিডিয়েট বড় ওইটাকে বিয়ে করাই নাই, একদম বড় ভাই বিয়ে করছে, ভাবি টাবি সবাই ওই আমাদের বিল্ডিংয়েই থাকে। পরে এখান থেকে আম্মু তখন আমাকে বিয়ে করাই দিবে, মানে সবাই বলতেছে যে মেয়ে খোঁজো, ওরে বিয়ে করাবে এবং বিয়ে করালে সব কিছু ঠিক হবে। তখন আমি চাকরিতেও জয়েন করি নাই এবং সবে মাত্র চাকরিতে পাইছি, এখন একদিনও ডিউটি করি নাই। এই অবস্থার মধ্যে আমাকে বিয়ে করাই দিবে, মানে আমি না মানতে পারতেছিলাম না। মারে বলতেছি যে মা এখন আমি মানে এখন বিয়ে করব না। আম্মা বলতেছে না, তোর বিয়ে করাই দিব, কারণ বিয়ে না করাইলে এই পরিটা তোকে আকৃষ্ট করবে, তোকে আগে পরে আমার কাছ থেকে নিয়ে যাবে, আমি তোকে ছাড়া বাঁচবো না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে বিয়ে করাই দিব, তোরে আমি বিয়ে করাই দেবো। মানে আম্মু এতভাবে উঠে পড়ে লাগছে যা বলার মতো না, সে আমাকে বিয়ে করাই ছাড়বে, কোনো কথাই সে আমার শুনবে না, কোনো কথাই মানবে না, সে আমাকে বিয়ে করাবেই। এবং এরপরে আমার আপুর বাসায় থাকা অবস্থায় আমার আপুর দুঃসম্পর্কের মানে আমার আপুর শ্বশুরবাড়ির এক মেয়ে, নাম হচ্ছে রাফিয়া নামের ওই মেয়েটাকে তখন আমার মানে আম্মু তখন ঠিক করে ওখানে আমাকে বিয়ে করাবে। 3 দিনের মাথায় মানে মেয়েকে দেখছে একদিন, এর পরের দিন গেছে, এর পরের দিন আমার আম্মু তখন ওই বাড়ি থেকে মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে। মানে আমার আম্মুর কথা হচ্ছে কবিরাজ নাকি বলছে যত দ্রুত বিয়ে করাবেন আপনার ছেলে তত দ্রুতই বেঁচে যাবে, আদারওয়াইজ আপনার ছেলেকে নিয়ে যাবে। এইটা বলেই তখন আমাকে ওখানে বিয়ে করাই দেওয়া হয়। তো যখন আমাকে বিয়ে করাই দেওয়া হয় আমি তখন রাফিয়া নামের একটা মেয়ের বিয়ে করি, অ্যান্ড উনি আমার ওয়াইফ হয়ে আসে। তো আলহামদুলিল্লাহ সেও অনেকটা জেন্টেল, অনেক ভালো এবং দেখতে শুনতে অনেকটা কিউট আছে।
তার সাথে আমার বাসর ঘর হয় আমার আফুর রুমে, মানে আমার আফুর বিল্ডিংয়ে। কী আর বলবো, দুঃখের কথা, আমার বাবার যে পৈতৃক সম্পত্তি, মানে আমার আব্বার যে বিল্ডিং, আমাদের বিল্ডিংয়ে আমি তখন আসতেই পারি নাই। আমার আফুর বিল্ডিংয়েই তখন আমার রাফিয়ের সাথে বাসর হয়, এবং হওয়ার কিছুদিন পর্যন্ত, প্রায় মাসখানিক পর্যন্ত আমি একটু চুপচাপ থাকি বাসার মধ্যে, এবং মাসখানিক পর আমি তখন ওই আপনার এয়ারলাইন্স কোম্পানিতে তখন আমি জয়েন করি। এবং জয়েনিং হওয়ার পরে ওখানে সিনিয়র যারা পাইলট আছে ওদের সাথে মানে আপনার হেল্পার হিসাবে তখন প্রথমত কাজ করি। হেল্পার হিসাবে আপনার মানে হেল্প পাইলট হিসাবে কাজ করি। এমন করতে করতে একটা পর্যায়ে আমিও তখন মানে ডিরেক্টলি পাইলট, মানে মেইন পাইলটে আমি তখন জয়েন করি। তো মেইন পাইলটে তখন জয়েন করতেছি, বিমান চালাইতেছি, অনেক বৎসর এরই মাঝে কেটে যায়, কিন্তু প্রায় আপনার 4-5 বৎসরের মতো কেটে যায়, প্রায় 5 বৎসরেরও বেশি হয়ে যায়। ওই সময়তে কিন্তু 6 মাস পর পর আমার আম্মা কিন্তু তাবিজ ধুয়ে আনতো, আমাকে নিয়ে যাইতো ওই বাড়িতে। নিয়ে যাওয়ার পরে ওই মহিলা কী করতো, তাবিজ ধুয়ে তারপর আমাকে আবার পড়াইতো। আমি যে দেশেই থাকতাম, যেখানেই থাকতাম, আম্মু আমাকে ফোন দিয়ে নিয়ে আসতো, তুই চলে আয়, এই তোর তাবিজ, মানে ওই ডেটের 1 মাস আগ থেকে আম্মু শুরু করতো যে তাবিজ ধোয়াই আনতে হবে, তাবিজ ধোয়াই আনতে হবে। 1 মাস আগ থেকে আম্মু তাবিজ ধোয়ানোর জন্য পাগল হয়ে যেত, তা আমাকে তাবিজ ধোয়াই আনতো, তো আমি আবারও এটা পড়তাম। তো এমন করেই তখন প্রায় 5-6 বছরের মতো কেটে যায়। আমি তখন সিনিয়র পাইলট হিসাবে কাজ করি একটা এয়ারলাইন্স কোম্পানিতে। কোম্পানির সুবিধার্থে আমি নামটা না বলি, ওই বিমানে আমি তখন কাজ করি, একটা ওই কোম্পানিতে কাজ করতেছি, ভালোভাবে বিমান চালাইতেছি, সব কিছু চলতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তখন কিন্তু আমার ওই মানে রাজশ্রীর কথা খুব একটা মনে নাই। রাজশ্রীর কথা আমি ভুলেই গিয়েছিলাম, মানে ওর কথা খুব মনে নাই। আর এদিক দিয়ে কিন্তু আমার মা আমার ওয়াইফকে বিভিন্ন ডাক্তার, কবিরাজ অনেক জায়গায় নিয়ে যাচ্ছে। আমার ওয়াইফের ঘরে কোনো সন্তান হয় না, কোনো বাচ্চা হয় না, বেবির জন্য আম্মু পরিপূর্ণভাবে পাগল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা না হলে আমার ভবিষ্যতের কী হবে। আম্মু অনেক ডাক্তার, কবিরাজ অনেক জায়গায় আমার বউকে নিচ্ছে, কিন্তু কোথাও বাচ্চা হচ্ছে না। কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, যেটা এক্স্যাক্টলি আমার সমস্যা না আমার ওয়াইফের সমস্যা, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করলাম, সেটার মধ্যে আসলে ধরা পড়তেছে না যে কী কারণে আমার মানে বেবি হচ্ছে না। এটা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারতেছি না। যাই হোক, যেটা হোক বা যেটাই হোক, সেটা তো হয়েই গেছে, এখন হয় না। এরকম করতে করতে আপনারা যারা এই বিষয়টা আসলে বোঝানো একটু কঠিন, যারা বিমান চালায় এরা এই বিষয়টা বুঝবে, বা আপনাদের পরিচিত যদি কেউ বিমান চালক থেকে থাকে তাদের সাথে কথাবার্তা বলে জানতে পারবেন। একটা সময় হলো কি, আমি লন্ডনের একটা ফ্লাইটে যাব, মানে লন্ডন যাব আপনার ইমারাত থেকে, আপনার দুবাই থেকে আমরা লন্ডনে যাব। তো মানে দুবাই থেকে লন্ডনে যাব, আমার সাথে আমার আরেকজন পাইলট আছে, আমরা দুজনেই তখন হচ্ছে মেন পাইলটে কাজ করি। তো তখন আমরা ওই মানে যে আমাদের যে কোম্পানির বিমান, ওই কোম্পানির বিমান নিয়ে তখন আমরা রওনা দিলাম। তো আমাদের ওটাতে প্রায় আপনার 250 জনের মতো যাত্রী ছিল, 250 জন যাত্রী এবং কেবিন ক্রু, আপনার বিমান ভাড়া সব কিছু মিলিয়ে অনেকেই ছিল, বাট আমার প্যাসেঞ্জার ছিল প্রায় 250 জনের মতো। ওইটার মধ্যে সিট ফিল ছিল এবং ডাবল ক্লোজিংয়ের বিমান। তো ওইটা নিয়ে আমরা তখন দুজনেই উড়াল দিলাম আকাশে। তো ওই দিন ওয়েদারটা খুব বেশি একটা ভালো ছিল না, মানে ওয়েদারটা খুব বাজে একটা ওয়েদার ছিল, খুব খারাপ ওয়েদার ছিল। এরপরেও আমরা স্কাই ক্লিয়ারেন্স পেয়েছি, এবং পাওয়ার পরে আমরা তখন বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করলাম এবং লন্ডনের খুব কাছাকাছি তখন পৌঁছে যাই। ল্যান্ডিং করার কিছুক্ষণ মানে আগ মুহূর্তে যারা পাইলট এরা বুঝবে, আকাশে এক ধরনের একটা কালো মেঘ দেখা দেয়, এবং ওই কালো মেঘটা যখন কোনো বিমানের সামনে পড়ে, ওই কালো মেঘটাকে ভেদ করে, ওই কালো মেঘটাকে আপনার ভেদ করে যাওয়াটা খুব কঠিন একটা পাইলটের জন্য। এবং ওই কালো মেঘটা যখন আকৃষ্ট হয় বা কালো মেঘটা যখন ধরে বসে, তখন পাইলট কিন্তু তার বিমান কন্ট্রোল করতে পারে না, এবং বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো ওখানেই হয়, কারণ ওই কালো মেঘটা তখন পাথরের মতো শক্ত থাকে। ওই কালো মেঘটা পুরো পাথরের মতো শক্ত থাকে, এবং ওই মেঘের সাথে ফাইট করে বিমান নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এইরকম একটা কালো মেঘের ধলার সামনে তখন আমরা তখন ওই বিমান নিয়ে যাই, আমি এবং আমার সহকারী যে আছে সেই সহ। ওখানে যাওয়ার পরে তখন আমার ভিতরে আমি বুঝতেছি যে আমার প্লেন দ্যাট আমার আউট অফ কন্ট্রোলে চলে আছে, এবং বিমান ঠিক এইরকম করে জাকাচ্ছিল, এবং পিছনে যে আমার যারা যাত্রী ছিল, যারা আমার প্যাসেঞ্জার ছিল, এরা মনে হয় চিল্লাচ্ছে, এরকম একটা সাউন্ড আমার কানের কাছে আসতেছে। এবং আমার একটা পর্যায়ে মনে হলো দ্যাট লাইক আই এম আউট অফ কন্ট্রোল, মানে আমি কন্ট্রোল হারিয়ে ফেলতেছি, আমি কন্ট্রোলিং রাখতে পারতেছি না, কারণ এই মেঘের সাথে ফাইট করে আমি আমার বিমানটাকে ঠিকঠাক মতো নিতে পারতেছি না। সেই সময়টাতে আমার সাথে যে আছে সেই তখন দোয়া পড়তে শুরু করে, আমার পাশের পাইলট, ও দোয়া পড়তে শুরু করে। আমি তখনই বুঝে গেছি যে উই আর আউট অফ কন্ট্রোল, এবং তখন আমার অবস্থা যে কী হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একমাত্র আল্লাহ আমাকে সেভ করতে পারে।
আমরা কোনো মানে সাইলেন্টও বাজাচ্ছি না, বিকজ আমাদের প্লেনে যারা আছে, আমি যদি আবার কোনো নতুন করে কোনো ওয়ার্নিং দিই বা কোনো নিউজ দিই, ওরা আরও বেশি চিল্লাবে, যার জন্য আমি নিউজও দিচ্ছি না, জাস্ট নিজের মতো করে ফাইটিং করতেছি। দ্যাট আমি যখন বুঝলাম যে আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, আমার বিমান যে কোনো সময় ক্রাশ করবে, ইন দ্য মিন টাইমে আমার হঠাৎ করে মাথায় আসলো ওই রাজশ্রীর কথা। আই ডোন্ট নো আপনি বিশ্বাস করবেন কি করবেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে আমার সত্যটা আমি খুলে বলি। ওই সময় আমি শুধু আমার এতটুকু মনে আছে, শরীরের সব শক্তি দিয়ে আমার হাতে যে তাবিজটা ছিল, এই তাবিজটা শুধু একটা টান দিছি, এবং তাবিজটা টান দিয়ে তাবিজটা আমি কই যে ফালাইছি, মানে কোন দিকে ফেলছি অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, কি আমি নিচে ফালাইলাম না সাইডে না বামে, কোন দিকে জানি ফালাইছি তাবিজটারে, ছুঁড়ে মারছি তাবিজটা, মানে হাত থেকে শরীর ছুঁড়ে মারছি, এবং তাবিজটা হাত থেকে ফেলে আমি কই মারছি জাস্ট এইটুকু আমার মনে আছে। এইটুকু আমার মনে আছে যে তাবিজটা আমি হাত থেকে মানে সরিয়ে কই মারছি, এইটুকু আমার মনে আছে। এরপরের কোনো মেমোরিজ আমার ঠিক মনে নেই এরপরে কি হয়েছে, বিকজ আমি তো একজন পাইলট ছিলাম এবং এই বিমানের মেইন পাইলট আমি ছিলাম। যেহেতু আমি মেইন পাইলট ছিলাম, সেহেতু আমি যেহেতু সেন্সলেস হয়ে গেছে বা আমার যেহেতু কোনো মেমোরিজ মনে নাই, তো এরপরে কি হয়েছে আমি এটা মানে বলতে পারবো না। এবং এর কত পরে বা অনেক পরে যখন বিমান ল্যান্ড করা হইলো, এটা হয়তো অনেকেই, আমি যাদের কাছে বলি, যারা আমার কলিগ, এটা অনেকেই শুনলে হাসে। বিমান ল্যান্ড হওয়ার পরে আমার সাথে যে ছিল শুধুমাত্র ওই জানে, রিফাত, আমার নাম ছিল রিফাত এবং ওর নাম ছিল হচ্ছে সাজিদ। শুধুমাত্র বাংলাদেশি পাইলট সাজিদ এবং আমরা দুজনেই জানি সেদিন কি হয়েছিল। এবং বিমান যখন ল্যান্ড করা হলো, বিমান ল্যান্ড করার পরে দেন আমার মনে হলো যে আমি ঘুম থেকে উঠছি, মানে বিমান যখন ল্যান্ডিং হলো তখন মনে হলো যে আমি ঘুমেছিলাম, ইভেন আমি ঘুম থেকে উঠছি, হঠাৎ করে মনে হলো। এবং আমি ওর দিকে তাকাচ্ছি, ও আমার দিকে তাকাচ্ছে, মানে উই আর জাস্ট শর্ট, কী হয়েছে আকাশে এবং কীভাবে বিমান ল্যান্ড হলো, কে ল্যান্ড করলো, কীভাবে ল্যান্ড হলো, মানে কোনো মেমোরিজ কোনো কিছুই তখন মনে নেই, মানে দুজনের কারোই মনে নেই যে এই মানে কী হয়েছে আমাদের সাথে। তখন বিমান ল্যান্ড করা হলো এবং বিমান যখন ল্যান্ড করা হলো, বিমান ল্যান্ড করছে পরে আমিও দোয়া পড়তেছি, ও দোয়া পড়তেছে, এবং তখন আমি কন্ট্রোল রুমের সাথে কথা বলি। ইভেন আমি সরাসরি কন্ট্রোল রুমে যাই এবং জেনে আমি তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেই, আমি তাদের সাথে কথা বলি। দ্যাট ওখানে রেকর্ড ছিল, আমি রেকর্ডগুলো শুনতেছি, আমার ভয়েস আমি কথা বলতেছি এবং কথা বলে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নিচ্ছি, এবং ক্লিয়ারেন্স নিয়ে আমি আমার প্লেন ল্যান্ড করাইলাম। মানে এই যে এত কিছু করলাম, কোনো কিছুই কিন্তু আমার মনে নেই। এই পুরো ঘটনাটা, পুরো স্টোরিটা, যে কীভাবে আমি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করি, এরপরে বিমান ল্যান্ড করাই, এসব কোনো কিছু আমার মনে নেই। এবং সেখানের যেই মানে যারা ছিল, ইনারা বলতেছে যে ওয়েদার খুব খারাপ ছিল এবং এই ওয়েদারে আমি বিমান ফাইট করে যে বিমান আমি ল্যান্ড করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা স্বীকৃতি এবং এইটা আসলে পসিবল না, বাট আমি এটা কীভাবে করলাম, এনারা সবাই খুবই অবাক। তো যাই হোক, আমি তখনই একটা ছুটি নিলাম ওই দিনে যে আমি বাংলাদেশে যাব, আমার পরিবারের কাছে যাব। এরপরে আমি বাংলাদেশে চলে আসি, আমি কিন্তু আর বিমান চালাই না, ওখান থেকে একটা ছুটি নেই, নিয়ে আমি বাংলাদেশে আসি, এসে আমার পরিবারের কাছে যাই। এবং পরিবারের কাছে আসার পর আমার তখনই বারবার রাজশ্রীর কথা মনে হয়। আমার কাছে মনে হয় যে অদৃশ্য কিছু একটা আমাকে হেল্প করেছে বা আমার ভিতরে এসে বিমানটাকে ল্যান্ড করিয়েছে। আই এম শিওর যে এটা অবশ্যই অদৃশ্য কিছু একটা, এটাই তখন আমার ভিতরে মানে অনুভূতিতে আসে। দেন আমি তখন চিন্তা করলাম যে অ্যান্ড ওই সময়টাতে পরে আমি আর তাবিজটা ইউজ করলাম না। আর আমার মাও, আমি সবসময় ফুলাতা শার্ট গায়ে দিতাম, আম্মু কিন্তু তাবিজটার বিষয়ে কিছু জিজ্ঞেস করে না, কারণ প্রায় 2 থেকে 3 মাস আগে তাবিজটা ধুয়ে আইনা আমাকে দিয়েছে, তো এই জন্য আর আম্মু এটা বিষয়ে কিছু জিজ্ঞেস করে না। আমার তখন আবার কিন্তু আমার ওই যে আমাদের যে বিল্ডিং বানাইছে, ওই বিল্ডিংয়ের উপরে কিন্তু বসে, মানে ওই বিল্ডিংয়েই কিন্তু আমরা আবার থাকতে শুরু করি নতুন করে। মানে আমার আব্বুর যে বিল্ডিংয়ে আমার রাজশ্রীর সাথে যে ঘটনা, ওই বিল্ডিংয়ের ঘটনার মধ্যে আমি দাঁড়িয়ে থাকি। এবং ক্যান ইউ বিলিভ মি যে আমি এরকম করে একদিন রাতের বেলায় বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি এবং ঠিক ওই ফ্ল্যাটের দিকে তাকিয়ে আছি, এবং ফ্ল্যাটের দিকে তাকিয়েছে, আমার কাছে মনে হয় যে ফ্ল্যাটে বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে, এইরকম কিছু একটা জিনিস আমি ফিল করি। সেদিন কেটে গেল এবং সেদিন দিনও কাটলো, এবং রাতের বেলা আমি যখন শুই, আমি সর্বপ্রথম এই রাজশ্রীকে আবার আমার স্বপ্নে দেখতে পাই। এই প্রথম রাজশ্রীকে দেখতে পাই, ও আমাকে বলে যে, স্বপ্নে আমাকে বলে, তুমি কি আমার সাথে দেখা করতে চাও, এরকম করে বলে। আমি স্বপ্নেই তাকে উত্তর দিলাম যে হ্যাঁ, আমি দেখা করতে চাই। ও আমাকে বলে, আমার সাথে দেখা হলে পরে তুমি তোমার মাকে বলে দিবা না তো? আমি বললাম যে না, আমি আমার মাকে বলবো না। ও আমাকে বলে, আমার সাথে দেখা হলে তুমি ভয় পাবা না তো? আমি বললাম যে না, আমি ভয় পাবো না। ও আমাকে বলে, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে দেখা করতে পারো, বাট তুমি ভয় পাবা না। আর তুমি কখন দেখা করবা বলো? আমি বললাম, স্বপ্নে বলতেছি তুমি যখন বলো তখনই। বলে, ঠিক আছে, তাহলে আগামী রাতে এই সময় তুমি তোমাদের বাসার ছাদে আসবা, আমি তোমার সাথে দেখা করব, তবে খবরদার তোমার আম্মাকে বলতে পারবা না। যে ঠিক আছে।
সারাদিন চিন্তা করতেছি ওর সাথে আমার আবারও দেখা হবে আজকে এত বছর পরে, প্রায় 7 থেকে 8 বছর পর ওর সাথে আমার দেখা। 7-8 বছর পরে আল্লাহর সাক্ষী আমি আমাদের বাসার ছাদের উপরে বসে আছি, এবং এমন সময় আমার কাছে মনে হলো যে ওই বিল্ডিংয়ে ও দাঁড়ায় আছে। মানে আমার এটা কি একটা, যদি ওইটা আমার হ্যালুসিনেশন হয়ে থাকে তাহলে এইটা কি হবে যে কিছুক্ষণ পরে ও আমাকে মানে ওই গেট থেকে বলতেছে আমি আসবো। আমি তাকায় দেখলাম যে ও দাঁড়ায় আছে। তখন কিন্তু ভয়ও কাজ করে, আবার মানে কেমন জানি আমার শরীরটা একটু হয়ে যায়। সত্যি কথা বলতে আমার শরীরটা জানি কেমন হয়ে যায় আমি নিজেও বুঝি না। পরে ও কাছে আসার পরে আমার বলে বসবো, আমি বললাম জি বসেন। বসতে পরে বলে ভয় পাচ্ছ? আমি বললাম না ভয় পাচ্ছি না। তা আমাকে বলতেছে যে আর ওকে? আমি বললাম হ্যাঁ আমি ঠিক আছি। তো আমি কিন্তু তখনও মানে একটু ভয়ের মধ্যে আছি, বাট আমি বললাম যে আমি ঠিক আছি। পরে আমাকে বলে যে তোমার বেবি হচ্ছে না কেন, এটা বলে। আমি বললাম আমি তো জানি না কেন হচ্ছে না। বলে ডাক্তার দেখাইছিলাম? আমি বললাম তো অনেক কিছু মা দেখাইলো, বেবি হয় না। ও বলে হবে বেবি, তবে আমার একটা শর্ত আছে। ও আমাকে বলে। আমি বললাম শর্ত? কিসের শর্ত? ও আমাকে বলে তুমি আমাকে পছন্দ করো? আমি বললাম হ্যাঁ করি। বলে তুমি আমাকে ভালোবাসো? আমি বললাম হ্যাঁ বাসি। ও বলে যদি পছন্দ করো ভালোবাসো তাহলে তাবিজ কেন ব্যবহার করলা? আমি বললাম আসলে তাবিজটা আমার মা আমাকে জোর করে ব্যবহার করাইছে, অ্যান্ড এটা আসলে ব্যবহার করার কোনো ইচ্ছা আমার ছিল না। ও আমাকে বলে তাহলে আজকে থেকে তাবিজ ব্যবহার করবা? আমি বললাম না আমি করবো না। ও বলে ফাইন, তো তোমার বেবি প্রয়োজন? আমি বললাম যে হ্যাঁ বেবির প্রয়োজন। বলে তোমার ওয়াইফের সাথে তুমি যখন শারীরিক সম্পর্ক করবা তখন যদি আমাকে দেখতে পাও তুমি কি খুশি হবা? আমি বললাম হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি, তোমাকে দেখলে তো আমি খুশি হবই। আমাকে বলে আবার এটা কারো কাছে বলে দিবা না তো? আমি বললাম যে না এটা আমি কারো কাছে বলবো না। বলে ওকে ফাইন ঠিক আছে, তাহলে তোমার বেবি হবে। আর আমি এখন যাই, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আমি বললাম শোনো আমার ওই লন্ডন এয়ারপোর্টে বিমান ল্যান্ডিংয়ের বিষয়ে তোমার সাথে একটু কথা বলবো। আমাকে বলে এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না। এইটা বললো তখন চলে গেল। এবং এরপর থেকে আমি যখনই আমার ওয়াইফের সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক আছে ওই সম্পর্ক করতে যাই, ঠিক তখনই আমি আমার ওয়াইফের মুখের মাঝে এই রাজশ্রীর ফেসটা দেখতে পাই। এবং রাজশ্রী ওখানে একটা কথা বলো, আমি তাকে ধর্মের কথা জিজ্ঞেস করেছিলাম সেদিন, ও তখনও বলেছিল ও খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী একজন হিন্দু, এবং ও খ্রিস্টিয়ান, এবং মানে খ্রিস্টান ধর্মে একটা পড়ি, ও খ্রিস্টিয়ান জিন আর কি, মানে খ্রিস্টান ধর্মে একটা জিন। পরে ওই সময়টাতে দেখা গেল কি যে আমি যখন আমার বউর সাথে শারীরিক সম্পর্ক করি তখন আমি ওকে দেখতে পাই যে ও আমার ওয়াইফের শরীরের মধ্যে বা আমার ওয়াইফের বডির মধ্যে ও আসতেছে, এইটা দেখতে পাই। এবং এরকম করে কিছুদিন যাওয়ার পরেই আপনি শুনলে অবাক হয়ে যাবেন, হঠাৎ করে আমার বউ বাচ্চা কনসেপ্ট করে। এটা আসলে আমার পরিবারের জন্য খুবই অবাক করা একটা বিষয় ছিল, যেটা কীভাবে সম্ভব। ও বেবি কনসেপ্ট করে, এবং বেবি কনসেপ্ট হওয়ার পরে এই অলওয়েজ আমার এই রাজশ্রীর সাথে কথা হতো বিভিন্ন ওয়ে, বিভিন্ন মাধ্যমে। ওকে আমি দেখতাম, ও আমাকে দেখতো, আমাদের মাঝে কথা বলানো হতো। আমি পরে আবারও এখানে জয়েন করি, এয়ারলাইন্স কোম্পানিতে জয়েন করি, আবারও আমি বিমান চালানোর কাজ করি। এবং এরকম করতে করতে মাঝে মাঝে আমি মাঝ আকাশে দেখতাম ও আমার সামনে উঠতেছে, মানে ওর ফেসটা দেখতে পেতাম, ও আমার সামনে উঠতেছে, ডানা মিলে উঠতেছে, বা এরকম অনেক শিটও আমি আকাশে ওর সাথে দেখতে পেতাম। এবং আমার কাছে মনে হতো যে আমি যে ফ্লাইট করতেছি বা আমি যে ফ্লাইট চালাইতেছি ও আমার সামনে দিয়ে উঠতেছে। এরকম অনেকগুলো দৃশ্য আমি দেখতে পাই। মাঝে মাঝে দুষ্টামি ওকে বলি লাইট মানে লেফটে যাও, সরে যাও, তুমি সামনে থেকো না, এরকম অনেক কথাবার্তা বলি। এবং এইভাবে যে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমার ঘরে তখন আমার পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়। এবং এরপরের বছরে মানে আমার ছেলেটা হওয়ার ইমিডিয়েট পরেই আমার বউ পুনরায় আবারও প্রেগনেন্ট হয়। আমি তখন আমার বউকে নিয়ে দুবাইতে থাকি, আমার ওয়াইফকে নিয়ে আমি তখন দুবাইতে থাকতাম, আমি ওখানেই কাজ করতাম। এবং দুবাইতে থাকা অবস্থা আমার ওয়াইফ আবারও প্রেগনেন্ট হয়। এবং প্রেগনেন্ট হওয়ার পরে এরপরে আমার মানে ওয়াইফের ঘরে একটা মেয়ে সন্তান হয়। তো আমার একটা ছেলে হয়, একটা মেয়ে হয়। কিন্তু সমস্যা যেটা হয়েছে, আমার এই সমস্যাটা মানে রাজশ্রীর সাথে সম্পর্কটা দিনে দিনে আরও বেড়ে যাচ্ছে। এবং বেড়ে যেতে যেতে একটা পর্যায়ে এরকম হলো যে আমি মানে এইরকম যে আমার সাথে তো আমি একা থাকি না, আমার সহকারী পাইলট থাকে ওখানে। এবং তাদের মাঝে যখন আমার নামে একটা রিপোর্ট করা হলো যে আমি মানসিকভাবে একটু অসুস্থ, এবং আমার ব্রেন আই এম লস্ট, আমি লস্ট হয়েছে। আমি আসলে পাইলট হিসাবে বা একটা বিমান চালক হিসাবে আমি এটা চালাতে পারি না। এবং এই বলে আমার নামে একটা রিপোর্ট করা হয়। সেই রিপোর্টে তখন আমাকে ডাক্তারি পরীক্ষা করা হয়, এবং পরীক্ষা করিয়ে ডাক্তার বললো যে আমার সাইকোলজিস্টের প্রবলেম আছে, আমার ব্রেনে প্রবলেম আছে, সো আই নিড টু রেস্ট। এবং তখন থেকে আমাকে রেস্টে পাঠানো হয়। এবং রেস্টে পাঠানোর পরে একটা পর্যায়ে আমি এই মানে জয়েনিংটা অফ করে দিই। এরপর আমি আর ওখানে জয়েন করি না। এবং আমি বাসে আসার পরও অনেক কিছু আমার আম্মা বুঝতে পারে, এবং পারার পরে আম্মা তখন আমাকে পুনরায় আবারও তাবিজ পরায়। এরপর থেকে ওই তাবিজ আর কোনো কাজ হয় না।
যখন আম্মু এরপর আমাকে তাবিজ পরায় এবং তাবিজ পরানোর পরে এই পর্যন্ত আমার কোনো সমস্যা আমি কোনো কিছু দেখতে মানে যেটা আমি অলওয়েজে ফিল করতেছি এটাই আমার ওয়াইফের মাঝে আমি রাজশ্রীকে দেখতে পাই এবং রাজশ্রীর সাথে আমার সম্পর্ক হয়। আমি অলওয়েজ আমার ওয়াইফকে রাজশ্রী বলে ডাকি এবং এখন পর্যন্ত আমি আমার ওয়াইফকে রাজশ্রী ডাকি। আমি যখন দেখি আমাকে রাজশ্রী বলে ডাক দিই এবং আমার ওয়াইফের নাম আমি রাফিয়া কখনোই ডাকতাম না, মানে প্রথমে হয়তো ডেকেছি কিন্তু এই সময়টাতে শুধুমাত্র রাজশ্রী বলে ডাকি। আমার সন্তানেরা এখন বড় হয়েছে, এরা অনেকটাই বড়, এরা আমাকে প্রশ্ন করে যে আব্বু কেন আম্মুকে রাজশ্রী বলে ডাকো? আম্মু তো রাজশ্রী না। আমি আমার ওয়াইফকে এখনও আমার ওয়াইফের যে রিয়েল ফেসটা আছে এই ফেজে খুব কম দেখতে পাই এবং ওই ফেজে দেখলে পরে আমি আমার ওয়াইফের সাথে কথাও বলি না, শুধুমাত্র রাজশ্রীর মানে মতো করে দেখলে আমি ওর সাথে কথাবার্তা বলি। এবং এরকম করতে করতে আমার ব্রেনের কোনো পরিবর্তন ঘটলো না এবং আমার ওয়াইফ আমার মা আমাকে বাংলাদেশ সহ দেশের বাইরে এবং আমাকে আফ্রিকাতে পর্যন্ত নিয়ে যায় এই ট্রিটমেন্টের জন্য। ওখানেও আমাকে অনেক কবিরাজ দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, অনেকভাবে আমাকে চিকিৎসা করানো হয়, বাট আমি আর ভালো হইনি এবং ভালো হইনি শেষ পর্যন্ত। এখন আমার পরিস্থিতি, আমার মাথার চুল ফেলে দেওয়া হয়েছে, আমার সন্তানাদিগুলো অনেক বড় হয়েছে, আমার আব্বা এখনও বেঁচে আছে। আমার আব্বা বলে আমার এই সন্তান আর বিমান চালানোর দরকার নেই, কারণ ওর সাথে যদি এরকম একটা সমস্যা যে কোনো সময় নিজেও মারা যাবে, অনেক মানুষকেও মারবে। এই বলে তখন সরাসরিভাবে আমি চাকরি থেকে অব্যাহতি নেই, ওখান থেকে আমি রিটায়ার্ড হয়ে যাই এবং রিটায়ারমেন্টে যাওয়ার পরে এই পর্যন্ত আমার এই ধরনের সমস্যাগুলো এখনও থেকে যাচ্ছে এবং ডাক্তার কবিরাজ কোনোভাবে কোনো কিছুতে আমার ঠিক হয় না। আমি আমার ওয়াইফকে এখনও রাজশ্রী ডাকি। ডাক্তারের মতে এটা একটা রোগ, ডাক্তারের চিকিৎসা মতে এটা একটা ব্রেনের সমস্যা এবং ব্রেনের সমস্যার কারণে এটা হচ্ছে। আর আমার কবিরাজের মতে আমার সাথে এই পরিটা আছে এবং পরিটা আমাকে এরকম করতেছে। তো আমি এই দুইটা চিকিৎসা আজও নিচ্ছি, আজকে বহু বছর ধরে নিচ্ছি, বাট আই ডোন্ট নো এটা ভালো হবে কি না। তো যার জন্য আমার ওয়াইফের মাধ্যমে আমি আপনাকে গল্পটা জানালাম এবং আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ এবং এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। গল্প নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আছে, এগুলো না বললে আপনার গল্প বুঝবে না। প্রথমত এই গল্পটা আমাকে পাঠিয়েছেন রাফিয়া রাফি। তিনি হচ্ছেন পাইলট রিফাতের বউ। আচ্ছা, এখানে যে নামগুলো দেওয়া, শুধু রাফিয়ার যে নামটা আছে উনি বললো না রিয়েল নামটা ব্যবহার করলে সমস্যা নাই, আর এছাড়া বাকি নামগুলো মোটামুটি পরির নামটাও ঠিক আছে, কিন্তু ওই পাইলটের নামটা আমি একটু হাইড করেছি। এবং উনি যেটা আমাকে বললো যে রাফি যেটা আমাকে জানাইলো যে ওনার হাজব্যান্ডের অনুমতিক্রমেই উনি আমাকে গল্পটা পাঠিয়েছে এবং ওনার হাজব্যান্ডও অনেক অংশ ওনাকে লিখে দিয়েছে বা নিজেই ওনার হাজব্যান্ড বলেছে যে ঠিক আছে বলো। তো এখন ওনার হাজব্যান্ড রিফাত সাহেব টোটালি একজন মানসিক রোগী। দেশের বাইরেও বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, বড় বড় কবিরাজ দেখানো হয়েছে, বাট উনি আসলে আর ভালো হয়নি। স্টিল না ওনার ব্রেনে এই সমস্যা এবং সেই সমস্যার কারণে উনি একজন পাইলট হওয়ার পরও ওনার বিমানে চাকরি চলে যায়। উনি এখন মানসিকভাবে বাসার মধ্যে জিম্মি, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে এবং তাদের ভরণ পোষণ সমস্ত কিছু তার বাবা এখনও জীবিত আছে, তিনি সব কিছু বিয়ার করছে। তো রাফির প্রশ্ন হচ্ছে যখন তার স্বামী তাকে অন্য একটা নাম ধরে ডাকে এবং তার স্বামী যখন তাকে অন্যভাবে অন্য কোনো নারীতে দেখতে পায়, এটা আসলে স্ত্রীর জন্য কতটা কষ্টকর এটা বলে বোঝানো যাবে না। তিনি এবং তার গোটা পরিবার এটাকে সাফার করে যাচ্ছে, তারা কোনোভাবে রাজশ্রীকে রিফাতের জীবন থেকে সরাতে পারে না। ওনার গল্প বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি এই পর্যন্ত অনেক জিনভূতের গল্প রেকর্ড করেছি, অনেক ভালো ভালো কবিরাজ আমার কাছে আছে। আমি যাতে কোনো কবিরাজের নাম্বার বা কবিরাজের কোনো কন্ট্রাক্ট ওনাকে দিই যে দ্বারা উনি ওনার হাজব্যান্ডকে স্বাভাবিক জীবন আবার ফিরিয়ে আনতে পারে। দেখেন, আমি আসলে কবিরাজদেরকে খুব বেশি একটা বিশ্বাস করি না, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে কিছু কবিরাজ হয়তো ভালো করে, বাট তাদের সংখ্যা অনেক কম আর তারা সহজে করেও না। এই কাজগুলো আসলে ভালো কোনো মানুষ করতে চায় না। এরপরেও রাফিয়াকে আমি ইমেইলে ওনাকে দুজন কবিরাজের নাম্বার দিয়েছি, উনি যদি এদের সাথে যোগাযোগ করে হয়তো ওনার হাজব্যান্ডকে উনি ভালো করতে পারবে। আই ডোন্ট নো, এটা আল্লাহই ভালো জানে, কারণ অনেক বড় বড় তান্ত্রিক কবিরাজ দেশের বাইরেও দেখানো হয়েছে কিন্তু রিফাত সাহেব ভালো হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে জিনেরা পরিটা মানুষের যতটুকু উপকার করে তার চেয়ে অনেক বেশি ক্ষতি করে। আর আমি আজও ক্লিয়ার না যে রিফাত সাহেব যেটা বললো উনি আকাশে মেঘের সাথে ফাইট করে উনি বিমান ল্যান্ড করেছে, ইন দ্য মিন টাইম উনি সেন্সলেস ছিল, তাহলে বিমান কীভাবে ল্যান্ডিং হলো? এটা আল্লাহর একটা কুদরত হতে পারে। এটা যে শুধুমাত্র রাজশ্রী করেছে এটাও হয়তো বিশ্বাসযোগ্য না, কারণ তিনি তখন রাজশ্রীকে দেখেই না এবং এই বিষয়ে রাজশ্রী কোনো কিছু বলেই নাই। তো এটা যে রাজশ্রী করিয়েছে তাও না হতে পারে, হয়তো আল্লাহর কোনো কুদরতে আল্লাহ কোনো ফেরেস্তা দ্বারা বিমান ল্যান্ডিং করিয়েছে, কারণ বিমান অনেক যাত্রী ছিল। আল্লাহ তালাই ভালো জানে এবং আমি আশা করি, আমি দোয়া করি রিফাত যেন তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে, তার সন্তান তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভালো থাকে। শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।